আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইজিপি সিস্টেমে কিভাবে একটি টেন্ডার প্রক্রিয়া করতে হয় তার কয়েকটি ধাপ বিগত কয়েকটি টিউটোরিয়ালে শেয়ার করেছি, যেমন এপিপি তৈরি করা, অনুমোদন গ্রহণ এবং পাবলিশ করা, টেন্ডার নোটিশ তৈরি করা, মূল্যায়ন কমিটি ও ওপেনিং কমিটি তৈরি করা। আজ টেন্ডার প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আজকের বিষয় ইজিপি সিস্টেমে টেন্ডার শিডিউল তৈরি করার নিয়ম। ন্যাশনাল টেন্ডারে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ইপিজি3 শিডিউলের প্রতিটি সেকশনের খুঁটিনাটি বেসিক তথ্য সন্নিবেশ করা সহ সঠিক নিয়মে কিভাবে এই শিডিউলটি তৈরি করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইপিজি3 অর্থাৎ ইলেকট্রনিক প্রকিউরমেন্ট অফ গুডস 3, এই শিডিউলের মাধ্যমে ওপেন টেন্ডারিং মেথড ওটিএম ন্যাশনাল টেন্ডারে 25 লক্ষ টাকার উপরের যে কোনো অঙ্কের প্রাক্কলিত মূল্যের পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয় করা যায়। 25 লক্ষ টাকা পর্যন্ত ওটিএম অথবা এলটিএমে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের শিডিউল হচ্ছে পিজি2 এবং পিজি অন শিডিউল ব্যবহার করে রিকোয়েস্ট ফর কোটেশন মেথডে 5 লক্ষ টাকা পর্যন্ত প্রাক্কলিত মূল্যের পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয় করা যায়। পিজি3 টেন্ডারের শিডিউলে শর্ত বা ক্লজগুলো অন্য অন্য গুডসের শিডিউলের চেয়ে বেশি হয় বিধায় এই শিডিউলটি সঠিক নিয়মে বুঝে তৈরি করতে পারলে অন্যান্য গুডসের শিডিউল বানানো সহজ হবে। প্রথমে ইজিপি সিস্টেমে পি ইউজার হিসাবে লগ ইন করুন। ড্যাশবোর্ড থেকে টেন্ডারের উপরে মাউস রাখলে সাবমেনু মাই টেন্ডারের উপরে ক্লিক করুন। উন্মুক্ত হওয়া পেজের নিচে আন্ডার প্রিপারেশন ট্যাবে ক্লিক করুন। এখানে লিস্টে থাকা আপনার প্রক্রিয়াধীন টেন্ডারের ডান পাশের ড্যাশবোর্ডে ক্লিক করুন। উন্মুক্ত হওয়া টেন্ডারটির ডকুমেন্ট ট্যাবে ক্লিক করুন। ডকুমেন্টের শুরুতেই লেখা থাকবে এসটিডি ইপিজি3। এখানে এসটিডি অর্থ হলো স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট। ইজিপি সিস্টেমে সিপিটিউ কর্তৃক এই আদর্শ দরপত্র, দলিল বা স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টের ফরম্যাট দেওয়া আছে। এই দলিলের কয়েকটি অংশে পি নিজের মতো করে কাস্টমাইজ করে টেন্ডার ডকুমেন্ট বা টিডি তৈরি করবে। ইজিপির টিডিকে ইটিডি বলা হয়। পরের অংশে গাইডেন্স নোট দেওয়া আছে, যেমন শিডিউলে কী কী সেকশন থাকবে তার একটি শর্ট নোট দেওয়া আছে। এছাড়াও টেকনিক্যাল শিডিউল, গুডস ও রিলেটেড সার্ভিসের প্রাইস শিডিউলের টেমপ্লেট দেওয়া আছে। ইপিজি3 শিডিউলের 6টি সেকশন আছে। সেকশন 1 ইনস্ট্রাকশনস টু টেন্ডারার্স বা আইটিটি। সেকশন 2 টেন্ডার ডেটা শিট বা টিডিএস। সেকশন 3 জেনারেল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট জিসিসি। সেকশন 4 পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট বা পিসিসি। সেকশন 5-এ আছে টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর্মস। এই ফর্মসের ভিতরে আছে টেকনিক্যাল শিডিউল, প্রাইস শিডিউল ফর গুডসের প্রাইস শিডিউল এবং পণ্য রিলেটেড সার্ভিসের প্রাইস শিডিউল। যদিও ম্যানুয়াল টেন্ডারে টেকনিক্যাল শিডিউল, প্রাইস শিডিউল এবং রিলেটেড সার্ভিসের প্রাইস শিডিউল এগুলো আলাদা আলাদা সেকশন থাকলেও এখানে ফর্মসের মধ্যে ইনক্লুডেড করা হয়েছে। সেকশন 6-এ ড্রয়িংস আছে। প্রথমে ইনস্ট্রাকশনস টু টেন্ডারার্স বা আইটিটি হলো টেন্ডারারদের প্রতি নির্দেশনা বা গাইডলাইন, যেমন টেন্ডারার কিভাবে টেন্ডার সাবমিট করবে, টেন্ডার কার্যে অংশগ্রহণের জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি আচরণবিধি তাকে মেনে চলতে হবে, সাবমিট করার সময় তাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, সাবমিটকৃত অফারটি ওপেনিং, মূল্যায়ন ও চুক্তি সম্পাদন প্রক্রিয়া কেমন হবে ইত্যাদি নিয়ে আলোচনা করবে। এই সেকশনের কোনো অংশ পরিবর্তন করা যায় না, অর্থাৎ সিপিটিও কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট ফর্মে এই সেকশনের কোনো ক্লজ পি কাস্টমাইজ বা পরিবর্তন করতে পারবেন না। আইটিটির কিছু কিছু ক্লজ এর নির্দিষ্ট স্থানে পির চাহিদা মতো কিছু তথ্য ইনপুট
করার অপশন আছে। সেসব ক্লজ নিয়ে তৈরি হয়েছে শিডিউলের দ্বিতীয় সেকশন, টেন্ডার ডেটা শিট বা টিডিএস। টিডিএস সেকশন পি কাস্টমাইজ করতে পারবেন। ক্রয় কার্যটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য শিডিউলের গাইডলাইন অনুযায়ী পি এখানে টেন্ডারের যোগ্যতা অভিজ্ঞতার মানদণ্ড সেট করবেন। যেমন টেন্ডারের সিকিউরিটি কত টাকা হবে, টেন্ডারের ভ্যালিডিটি কত দিনের হবে, টেন্ডারের অংশগ্রহণের জন্য সমজাতীয় কাজের অভিজ্ঞতা, জেনারেল এক্সপিরিয়েন্স, লিকুইড অ্যাসেটের পরিমাণ কত হবে ইত্যাদি সহ আরও অনেক তথ্য দিই। প্রথম দুটি সেকশন হলো টেন্ডার সাবমিশন, ওপেনিং, ইভ্যালুয়েশন এবং চুক্তি অনুমোদন কার্যক্রম বর্ণনা করা হচ্ছে। সহজ কথায় টেন্ডার সাবমিট করতে টেন্ডারের যেসব নিয়ম মেনে চলতে হবে, যে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে তা এই দুইটি সেকশনে বলা আছে। দাখিলকৃত টেন্ডারগুলো ওপেনিং ও মূল্যায়নের পর সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা বা লোয়েস্ট রেসপন্সিভ টেন্ডারারকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যদি ওই টেন্ডারার নোয়া অ্যাকসেপ্ট করে এবং পারফরমেন্স সিকিউরিটি জমা দান করে তাহলে টেন্ডারারের সাথে নিয়ম অনুযায়ী চুক্তি সম্পাদন করা হয়। সেই চুক্তির সময় কী কী শর্ত থাকবে, অর্থাৎ কী কী শর্তের অধীন ওই ক্রয় কার্যটি সম্পাদন করা হবে তা বলা আছে পরের দুটি সেকশনে, জেনারেল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট জিসিসি এবং পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট পিসিসিতে। এখানে আইটিটির মতো জিসিসিও পরিবর্তন করা যায় না। জিসিসিতে থাকা গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে আছে চুক্তিপত্রের সাথে কী কী ডকুমেন্ট থাকবে, চুক্তি এক্সিকিউশনে পির কী কী দায়িত্ব এবং সরবরাহকারীর কী কী দায়িত্ব তা স্পষ্ট করা থাকবে, সরবরাহের দেরির জন্য জরিমানা বা লিকুইডেটেড ড্যামেজ, পেমেন্টের টার্মস, সরবরাহকৃত মালামালের অ্যাকসেপ্টেন্স পদ্ধতি, ইন্সপেকশন অ্যান্ড টেস্ট কিভাবে হবে, ওয়ারেন্টি, ট্যাক্সেস অ্যান্ড ডিউটি কে পরিশোধ করবে, পারফরমেন্স সিকিউরিটি, ফোর্স মেজিউর, টার্মিনেশন অফ কন্ট্রাক্ট অ্যামেন্ডমেন্ট, সেটেলমেন্ট অফ ডিসপিউট ইত্যাদি বিষয়ে জেনারেল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট বা জিসিসিতে উল্লেখ করা আছে। জিসিসির ক্লাসগুলো পি কাস্টমাইজ করতে পারবেন না, তবে জিসিসিতে বিভিন্ন স্থানের ক্লাসে পিসিসিকে রেফার করা আছে, যেখানে কাজটি সঠিকভাবে সম্পাদনের জন্য পি নিজের মতো করে ইনপুট বা কাস্টমাইজ করার সুযোগ আছে। মালামাল সরবরাহের সময় কী কী ডকুমেন্ট জমা দিতে হবে, ইন্সপেকশন ও টেস্টের স্থান কী হবে, ওয়ারেন্টি কত মাসের হবে, প্রযোজ্য ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্টের শর্ত যদি থাকে, সরবরাহের কতদিনের মধ্যে পেমেন্ট করা হবে, লিকুইডেটেড ড্যামেজের হার এবং সর্বোচ্চ সীমা কত হবে, চুক্তিপত্রের ডিসপিউট অ্যারাইজ হলে কিভাবে তা সেটেল করা হবে এবং ক্লজ বা শর্তগুলো নিয়ে তৈরি হয়েছে পিসিসি। উল্লেখ্য যে জিসিসি এবং পিসিসি সেকশন দুটি কন্ট্রাক্ট এগ্রিমেন্টের অংশ হয়। পরের সেকশনটি টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর্মস। আমরা জানি টিসি কমিটির সুপারিশ অনুমোদনের পর সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে স্ট্যাম্পে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। সেই চুক্তিপত্রের টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে চাইলে ডাউনলোড করে দেখা যাবে। এছাড়াও টেন্ডারের সাথে যেসব ফর্মগুলো আবশ্যিকভাবে জমা দিতে হয়, যেমন টেন্ডার সাবমিশন লেটার, টেন্ডারার ইনফরমেশন ফর্ম, টেকনিক্যাল স্পেসিফিকেশন অ্যান্ড কমপ্লায়েন্স অফ গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস, এটার অর্থ টেকনিক্যাল শিডিউল, এবং প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউল অফ গুডসের প্রাইস শিডিউল এবং রিলেটেড সার্ভিসের প্রাইস শিডিউল। আমরা আইটিটি এর গুরুত্বপূর্ণ ক্লজগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এই সেকশনটি সম্পর্কে টেন্ডারার এবং পির উভয় সামগ্রিক ধারণা থাকা প্রয়োজন। আইটিটি এর ডান পাশে ভিউয়ের উপর ক্লিক করি। আইটিটির এখানে 7টি সাবসেকশন আছে: জেনারেল, টেন্ডার ডকুমেন্ট, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, টেন্ডার প্রিপারেশন, টেন্ডার সাবমিশন, টেন্ডার ওপেনিং অ্যান্ড ইভ্যালুয়েশন, কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড। সাবসেকশন জেনারেলের গুরুত্বপূর্ণ ক্লজ বা ডেফিনেশনগুলো নিম্নরূপ। শিডিউলের ডে বলতে ক্যালেন্ডার ডে বোঝাবে এবং ওয়ার্কিং ডে উল্লেখ থাকলে কার্যদিবস বোঝাবে। ইটিডি ইলেকট্রনিক টেন্ডার ডকুমেন্ট। ইজিপি সিস্টেমে পিই যে ডকুমেন্টের মাধ্যমে টেন্ডার আহ্বান করে। ই টেন্ডার
ইজিপি সিস্টেমে টেন্ডারার যে অফার সাবমিট করে, পি যে ডকুমেন্টের মাধ্যমে টেন্ডার আহ্বান করে তাকে টেন্ডার ডকুমেন্ট বলে এবং টেন্ডারার যে অফার সাবমিট করে তাকে টেন্ডার বলে। ইজিপিতে টেন্ডারকে ই টেন্ডার বলে। ক্লজ 4, কারাপ্ট, ফ্রডুলেন্ট, কলুসিভ অ্যান্ড কোয়ার্সিভ প্র্যাকটিস, সংক্ষেপে সিএফসিসি বলে। এইটা একটা গুরুত্বপূর্ণ ক্লজ। এই ক্লজের অধীনে ক্রয়কার্য ও কন্ট্রাক্ট এক্সিকিউশনের সাথে জড়িত কোনো কর্মকর্তাকে ঘুষ অফার করা, ঘুষ দেওয়া, ঘুষের ওয়াদা করা, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুরোধ করা ইত্যাদি কার্যগুলিকে কারাপ্ট প্র্যাকটিস বলে। ক্রয়কার্য বা কন্ট্রাক্ট এক্সিকিউশনের কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করে এমন ভুল ব্যাখ্যা বা তথ্য বাদ দেওয়াকে ফ্রডুলেন্ট প্র্যাকটিস বলে। এক কথা এটাকে প্রতারণা, ফ্রডুলেন্ট মানে প্রতারণা এবং কারাপ্ট মানে হলো দুর্নীতি। 2 বা ততোধিক টেন্ডারার জোট বেঁধে বা সিন্ডিকেট করে টেন্ডার প্রাইস ফিক্সড করা অথবা সম্ভাব্য দরদাতা সবাই একত্রিত হয়ে টেন্ডারের মূল্য নির্ধারণ করার ফলে যে প্র্যাকটিস করা হয়, এই প্র্যাকটিসকে বলা হয় কলুসিভ প্র্যাকটিস। সম্মিলিতভাবে একটা দুর্নীতি করা, যেটা পির অগোচরে, পি জানে না এই ঘটনা সম্পর্কে, এইটাকে কলুসিভ প্র্যাকটিস বলা হয়। কলুসিভ প্র্যাকটিস করলে টেন্ডারে কম্পিটিশন হয় না, মানে রিয়েল যে কম্পিটিশন হওয়ার কথা সেটা হয় না, এটা একটা ফেক বা পাতানো খেলার মতো হয়। 4 নাম্বার, ক্রয়কার্যে বা কন্ট্রাক্ট এক্সিকিউশনের কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করে ক্রয়ের সাথে জড়িত কোনো ব্যক্তি বা তার সম্পত্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতি করা বা ক্ষতি করার হুমকি দেওয়া ইত্যাদিকে বোঝায়। এইটাকে বলা হয় কোয়েরসিভ প্র্যাকটিস। সিএফসিসি এর সাথে জড়িত টেন্ডারারদের পরবর্তীতে ক্রয়কার্যে অংশগ্রহণ থেকে বাদ দেওয়া হয়। তার অনুকূলে পূর্বে যদি কোনো চুক্তির রিকমেন্ডেশন করা হয়, সেই চুক্তির রিকমেন্ডেশনকে বাতিল করা হয়। টেন্ডারারকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ডিভার বা কালো তালিকাভুক্ত করা হয়। আইটিটি ক্লাস 5, এলিজেবল টেন্ডারার্স। এলিজেবল টেন্ডারার্স বলতে বোঝায় যে টেন্ডারার্সদের কী যোগ্যতা থাকবে, এলিজিবিলিটি থাকবে এই ক্রয়কার্যে অংশগ্রহণের জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লজ। এই ক্লজ অনুযায়ী ডকুমেন্ট সাবমিট না করলে টেন্ডার নন রেসপন্সিভ হবে। আইটিটি 5.1 উল্লেখ আছে যেসব দেশের টেন্ডারার এই ক্রয়কার্যে অংশগ্রহণ করতে পারবে না সে সম্পর্কে বলা আছে। আইটিটি 5.2, টেন্ডারারকে ইজিপি সিস্টেমে রেজিস্টার্ড হতে হবে। 5.3, physical or juridical individual or body of individuals or company association টেন্ডারার হতে পারবে। বাংলাদেশ সরকারের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান যদি এই টেন্ডার কার্যে অংশগ্রহণ করতে হয় তাকে অবশ্যই আইনি এবং আর্থিকভাবে স্বায়ত্তশাসিত হতে হবে এবং কমার্শিয়াল ল দ্বারা পরিচালিত হতে হবে এবং পি ডিপেন্ডেন্ট এজেন্সি হবেন না। টেন্ডারে অংশগ্রহণ করার জন্য লিগ্যাল ক্যাপাসিটি বা আইনি সক্ষমতা থাকতে হবে। টেন্ডারার কারাপ্ট, ফ্রডুলেন্ট, কলুসিভ অ্যান্ড কোয়ার্সিভ প্র্যাকটিস সিএফসিসি এর সাথে জড়িত থাকলে টেন্ডার কার্যে অংশগ্রহণ করতে পারবেন না। টেন্ডারার অসচ্ছল, দেউলিয়া অথবা দেউলিয়া হওয়ার যদি প্রসেসে থাকে তাহলে টেন্ডার কার্যে অংশগ্রহণ করতে পারবেন না। টেন্ডারার তার দেশের আইন ও বিধি অনুযায়ী ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন পরিশোধ করতে হবে। আইটিটি ক্লাস 6.3, অরিজিন বলতে সেই দেশ বোঝাবে যেখানে পণ্যটি খনিত হয়েছে, বেড়ে উঠেছে, চাষ করা হয়েছে, উৎপাদিত হয়েছে, ম্যানুফ্যাকচার্ড হয়েছে অথবা ম্যানুফ্যাকচার্ড, প্রসেসিং বা অ্যাসেম্বলির মাধ্যমে একটা জিনিস তৈরি হয়েছে যা তার কম্পোনেন্টগুলো থেকে আলাদা। সাধারণত অরিজিনের সংজ্ঞাতে আমরা যা ব্যবহার করি টেন্ডার ডকুমেন্টের ক্ষেত্রে তা ভিন্ন হতে পারে। যেমন ডেল কম্পিউটার যদি চায়নাতে উৎপাদিত হয় এবং আমরা ব্র্যান্ডের অরিজিন হিসাবে কান্ট্রি অফ অরিজিন ইউএসএ বলি এবং কান্ট্রি অফ মেক বলি চায়না, কিন্তু এই ক্লজের শর্ত মতে কম্পিউটার যে দেশে প্রডিউস, ম্যানুফ্যাকচার বা অ্যাসেম্বলি হয়েছে কান্ট্রি অফ অরিজিন বা অরিজিন হবে সেই দেশ। এই ক্ষেত্রে কম্পিউটারের অরিজিন হবে চায়না। ই টেন্ডার ডকুমেন্ট। আইটিটি ক্লাস 10, ইটিডি বা ইলেকট্রনিক টেন্ডার ডকুমেন্টের যে কোনো বিষয়ের উপর টেন্ডারার ইজিপি সিস্টেমের মাধ্যমে প্রি টেন্ডার মিটিংয়ের পূর্ব পর্যন্ত ক্লারিফিকেশন চাইতে পারবে। 5 কার্য দিবসের মধ্যে এসব ক্লারিফিকেশনের জবাব দিবে
এই জবাব ইজিপি সিস্টেমের সব টেন্ডারার দেখতে পাবেন। পি চাইলে ক্লারিফিকেশনের বিষয়গুলোর উপর ভিত্তি করে টেন্ডার ডকুমেন্ট সংশোধন করতে পারেন। আইটিটি ক্লজ 11 টেন্ডার ডকুমেন্টে উল্লেখ থাকলে পি টেন্ডারারদের ক্লারিফিকেশনের জবাব প্রদানের জন্য একটি প্রি টেন্ডার মিটিং আয়োজন করতে পারেন। প্রি টেন্ডার মিটিং অনলাইনে হবে এবং মিটিং মাইনুটস বা মিটিংয়ের কার্যপত্র 5 কার্য দিবসের মধ্যে ইজিপি সিস্টেমে আপলোড করতে হবে। প্রি টেন্ডার মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে পি প্রয়োজনে টেন্ডার ডকুমেন্ট সংশোধন করবে। আইটিটি ক্লাস 12 টেন্ডার জমা দেওয়ার সময়সীমার পূর্বে পি নিজ উদ্যোগে অথবা প্রি টেন্ডার মিটিংয়ের ক্লারিফিকেশনের জবাবের উপর ভিত্তি করে টেন্ডার ডকুমেন্ট সংশোধন করতে পারবেন। সংশোধনী অনুযায়ী টেন্ডার জমা প্রদানের জন্য টেন্ডারদের পর্যাপ্ত সময় দিতে হবে। টেন্ডারের সংশোধনী যদি টেন্ডার প্রিপারেশনের বরাদ্দকৃত সময়ের 1/3 কম সময় থাকে তাহলে টেন্ডার সাবমিশনের টাইম কমপক্ষে 3 দিন বৃদ্ধি করতে হবে। ব্যাখ্যা হিসেবে বলতে পারি, টেন্ডার পাবলিকেশন ও জমা দেওয়ার মধ্যে যদি 21 দিন সময় থাকে এবং 15 দিন পর টেন্ডার ডকুমেন্ট সংশোধনের প্রয়োজন হয় তাহলে টেন্ডার সাবমিশন টাইম মিনিমাম 3 দিন বৃদ্ধি করতে হবে। পরের সাবসেকশন সি, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবসেকশন। এই সাবসেকশনে উল্লেখ আছে এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া। টেন্ডারারদের টিডিএসএ বা টেন্ডার ডেটা শিটে উল্লেখিত জেনারেল এক্সপিরিয়েন্স, স্পেসিফিক এক্সপিরিয়েন্স, সাপ্লাই অথবা প্রোডাকশন ক্যাপাসিটির যোগ্যতা থাকতে হবে। ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া 16.1 অনুযায়ী টেন্ডারারের টিডিএসে উল্লেখিত লিকুইড অ্যাসেট বা ওয়ার্কিং ক্যাপিটাল বা ক্রেডিট লাইন কমপক্ষে থাকতে হবে। টিডিএসে উল্লেখিত লিটিগেশন হিস্ট্রি চেয়ে বেশি বিবাদ থাকতে পারবে না। সাবসেকশন ডি, টেন্ডার প্রিপারেশন, আইটিটি ক্লজ 21.1 ই টেন্ডারের ভাষা হবে ইংরেজি। আইটিটি ক্লজ 22 কন্টেন্টস অফ টেন্ডার একটি গুরুত্বপূর্ণ সাবক্লজ। টেন্ডারে কি কি কন্টেন্ট থাকবে তা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। টেন্ডারের কন্টেন্ট হিসাবে থাকতে হবে ই টেন্ডার সাবমিশন লেটার বা ফর্ম EPG3-1। এই ফর্মটি সেকশন 5 অন্তর্গত, যা আবশ্যিকভাবে টেন্ডারের সাথে জমা দিতে হবে। এই ফর্মের কিছু বিধিবিধান ও কন্ডিশনস টেন্ডারারকে এগ্রি করতে হবে। টেন্ডারার ইনফরমেশন শিট বা EPG3-2 এই ফর্মে টেন্ডারারের তথ্য ছক আকারে দিতে হবে। প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউল ফর গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস সেকশন 5 অন্তর্গত এই ফর্ম দুটির মাধ্যমে টেন্ডারার পণ্য ও সংশ্লিষ্ট সেবার প্রাইস অফার প্রদান করেন। টেন্ডার সিকিউরিটি, টেন্ডারার কর্তৃক তার অফারের সাথে নোটিশে উল্লেখিত পরিমাণ টাকার পে অর্ডার, ব্যাংক গ্যারান্টি ইজিপি সিস্টেমে ব্যাংকের মাধ্যমে এই টেন্ডারের বিপরীতে জমা দিবে। টেকনিক্যাল শিডিউল বা আমরা PG3-4 বলি, সেকশন 5 অন্তর্গত এই ফর্মটির মাধ্যমে টেন্ডারার পণ্যের টেকনিক্যাল অফার প্রদান করবে। রিটেন কনফার্মেশন অথরাইজিং দি সিগনেটরি অফ দি টেন্ডারার ইনক্লুডিং ন্যাশনাল আইডি। টেন্ডারারের পক্ষে ইজিপি সিস্টেমে যে টেন্ডার সাবমিট করে তাকে ওই প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক টেন্ডার সাবমিশনের অথরাইজ করতে হবে এবং সাথে সাথে টেন্ডার সাবমিশনকারীর জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। ভ্যালিড ট্রেড লাইসেন্স, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট সার্টিফিকেট, কান্ট্রি অফ অরিজিন ডিক্লারেশন। টেন্ডারের টেকনিক্যাল শিডিউলে দাখিলকৃত স্পেসিফিকেশন ও স্ট্যান্ডার্ডের পক্ষে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। টেন্ডারারের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ায় চাহিত ডকুমেন্ট জমা প্রদান করতে হবে। আইন ও আর্থিকভাবে স্বায়ত্তশাসিত এবং বাণিজ্যিক আইন মেনে চলা সরকারি প্রতিষ্ঠানের টেন্ডারে অংশগ্রহণ করতে প্রয়োজনীয় প্রমাণক কাগজপত্র জমা দিবে। এছাড়াও টিডিএসে উল্লেখিত অন্যান্য ডকুমেন্টগুলো টেন্ডারের সাথে জমা দিতে হবে। চুক্তির অধীনে সব ধরনের প্রযোজ্য ট্যাক্স, কাস্টম ডিউটি, ভ্যাট ও অন্যান্য শুল্ক টেন্ডারার কর্তৃক পরিশোধ করতে হবে। টেন্ডার অফারের কারেন্সি বাংলাদেশি টাকায় হবে। ডকুমেন্টস এস্টাবলিশিং দি কনফার্মিটি অফ দি গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস। টেকনিক্যাল শিডিউল PG3-4 উল্লেখিত স্পেসিফিকেশন এবং স্ট্যান্ডার্ডে অনুযায়ী ডকুমেন্ট প্রমাণক সহ টেন্ডারার ই টেন্ডার সাবমিট করবে। পণ্যের বিস্তারিত কারিগরি ও কর্মদক্ষতা বৈশিষ্ট্য
টেকনিক্যাল অ্যান্ড পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্স এবং টিডিএসে উল্লেখ থাকলে পণ্যের অ্যাভেলেবল সোর্স অ্যান্ড স্পেয়ার পার্টসের বর্তমান বাজার দর, স্পেশাল টুলস ইত্যাদির লিস্ট টেন্ডারের সাথে জমা দিতে হবে। আইটিটি ক্লাস 26 ডকুমেন্টস স্টাবলিশিং কোয়ালিফিকেশনস অফ দি টেন্ডারার। টিডিএসসি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে প্রদত্ত টেন্ডারারের যোগ্যতার প্রমাণক ডকুমেন্ট, পণ্যের ম্যানুফ্যাকচারার অথরাইজেশন বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশে নিয়োগকৃত লোকাল এজেন্ট সরবরাহকারীর পক্ষে মেরামত রক্ষণাবেক্ষণ কাজের জন্য উপযুক্ত কিনা তার সপক্ষে ডকুমেন্ট জমা দিতে হবে। টেন্ডার ভ্যালিডিটি সাধারণত 60 থেকে 120 দিন হয়। টিডিএসে উল্লেখ করতে হবে মেয়াদ শুরু হবে টেন্ডার ওপেনিংয়ের পরের দিন থেকে এবং এই মেয়াদকালের মধ্যে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বা নোয়া প্রদান করতে হবে। কোনো কারণে টেন্ডার ভ্যালিডিটি বৃদ্ধি করার প্রয়োজন হলে ভ্যালিডিটি শেষ হওয়ার কমপক্ষে 10 দিন আগে টেন্ডারের কাছে ইজিপি সিস্টেমের মাধ্যমে অনুরোধ করবে এবং ব্যাংকে অনুরোধের মাধ্যমে টেন্ডার সিকিউরিটির টেন্ডার মেয়াদের অতিক্রান্তের 28 দিন পর্যন্ত বৃদ্ধি করবেন। টেন্ডারের মেয়াদ বৃদ্ধিতে সম্মত না হলে ওই টেন্ডারার পরবর্তীতে মূল্যায়নের জন্য যোগ্য থাকবেন না। টেন্ডার সিকিউরিটির ভ্যালিডিটি টেন্ডার ভ্যালিডিটির চেয়ে 28 দিন বেশি হবে। টেন্ডার সিকিউরিটি টেন্ডারার কর্তৃক টেন্ডার সাবমিশনের সময় টিডিএসে উল্লিখিত বর্ণিত অঙ্কের টাকা পে অর্ডার বা ব্যাংক গ্যারান্টির আকারে ব্যাংকের মাধ্যমে ইজিপি সিস্টেমে জমা প্রদান করতে হবে। টেন্ডার সিকিউরিটি জমা ব্যতীত টেন্ডার নন রেসপন্সিভ হবে। লট বাই লট টেন্ডারের ক্ষেত্রে টেন্ডার সিকিউরিটির পরিমাণ হবে অফিসিয়াল কস্ট এস্টিমেটের সর্বোচ্চ 3% এবং আইটেম বাই আইটেম টেন্ডারের ক্ষেত্রে এর মান হবে অফিসিয়াল কস্ট এস্টিমেটের সর্বনিম্ন 2%। নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বা নোয়া দেওয়ার পর সর্বনিম্ন রেসপন্সিভ দরদাতা যদি তা অ্যাকসেপ্ট না করে তাহলে টেন্ডার সিকিউরিটি ফরফিট করা হয়। এছাড়াও নোয়া অ্যাকসেপ্ট করে পারফরমেন্স সিকিউরিটি যদি জমা প্রদান না করে বা পারফরমেন্স সিকিউরিটি জমা প্রদান করার পরও যদি কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করতে না আসে তাহলে তার টেন্ডার সিকিউরিটি ফরফিট করা হয়। পরের সাবসেকশনটি টেন্ডার সাবমিশন। টেন্ডার সাবমিশনের ডেডলাইনের আগেই টেন্ডার জমা দিবে। ডেডলাইন অতিক্রান্ত হওয়ার পর কোনো টেন্ডার সাবমিট করা যাবে না। টেন্ডার সাবমিট করলে তা এনক্রিপ্টেড ফর্মে অনলাইন টেন্ডার বক্সে জমা পড়বে। এনক্রিপ্ট হিসাবে জমা হওয়া বলতে বোঝায় এখানে কেউ অফার দেখতে পাবেন না, এমনকি সিপিটিউ বা ইজিপি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরও কেউ এর কোড বা টেন্ডারের অফার ইত্যাদি ইংরেজি ভাষায় দেখতে পাবেন না। প্রতীকী বা সিস্টেমের মাধ্যমে জেনারেটেড এমন একটা ভাষায় এটা থাকবে যাতে করে এখান থেকে অফারের মূল্য বা টেকনিক্যাল অফার কোনো কিছুই বোধগম্য করতে পারবেন না। টেন্ডারে ওপেনিং কমিটিদের সদস্যদের এনক্রিপ্টেড ফরম্যাট থেকে টেন্ডারগুলোকে ডিক্রিপ্ট করে আসল ইংরেজি ভাষায় নিয়ে আসার অ্যাক্সেস দেওয়া আছে। টেন্ডারের ডেডলাইন অতিক্রান্তের আগে তার অফার সাবস্টিটিউট মানে প্রতিস্থাপন, মডিফাই, কিছু অংশ পরিবর্তন অথবা উইথড্র তুলে নিতে পারবেন। ম্যানুয়াল টেন্ডারে সাবস্টিটিউট বা মডিফাইয়ের অর্থ ভিন্ন ভিন্ন হলেও ইজিপি সিস্টেমের ক্ষেত্রে এটার অর্থ একই। পরের সাবসেকশন টেন্ডার ওপেনিং অ্যান্ড ইভ্যালুয়েশন। টেন্ডার সাবমিশনের সর্বশেষ তারিখ ও সময়ের 1 ঘন্টার মধ্যে টেন্ডার ওপেন করতে হবে। যদি 1 ঘন্টার মধ্যে টেন্ডার ওপেন করা না হয় তাহলে ওপেনিং লক হয়ে যাবে। সেক্ষেত্রে টেন্ডারটি ইজিপি সিস্টেমের মাধ্যমে সংস্থা প্রধান বা হোপের অনুমোদন ক্রমে ওপেনিংয়ের নতুন ডেট এবং টাইম নির্ধারণ করে সেই ডেট এবং টাইমে ওপেন করতে হবে। ওপেনিং কমিটির সদস্যগণ টেন্ডার ডিক্রাইপ্ট করে 2টি রিপোর্ট, টেন্ডার ওপেনিং রিপোর্ট টর অন এবং টর 2 সিস্টেম থেকে অটো জেনারেট করবেন। ওপেনিং কমিটি তাদের কার্যক্রম শেষ হওয়ার পর টেন্ডারটি পিএর নিকট প্রেরণ করবেন এবং পিটিসির চেয়ারপারসনকে 2 কার্যদিবসের মধ্যে টেন্ডারটি হস্তান্তর করবেন। টিসি কমিটির প্রাপ্ত টেন্ডারগুলোকে 4টা ধাপে ইভ্যালুয়েশন করবেন। প্রথম ধাপ প্রিলিমিনারি এক্সামিনেশন করবেন, টেকনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড রেসপন্সিভনেস, ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন অ্যান্ড প্রাইস কম্প্যারিজন অ্যান্ড পোস্ট কোয়ালিফিকেশন। টিসি কমিটি আইটিটি ক্লজ 22 কন্টেন্ট অফ টেন্ডার অনুযায়ী টেন্ডার মূল্যায়ন করবেন। টেন্ডার সাবমিশন লেটার, প্রাইস শিডিউল, রিটেন কনফার্মেশন অফ অথরাইজেশন, টেন্ডার সিকিউরিটি
ইত্যাদি না থাকলে টেন্ডার নন রেসপন্সিভ হবে। টিসি কমিটি টেন্ডারের সাথে জমাকৃত কান্ট্রি অফ অরিজিন যাচাই করবেন, টেকনিক্যাল অফার অ্যান্ড স্পেসিফিকেশন, টেন্ডারের কোয়ালিফিকেশনের বিষয়ে ডকুমেন্টগুলো পরীক্ষা ও যাচাই করবেন। টিসি কমিটি টেন্ডারের সাবমিটকৃত অফার বা ডকুমেন্টের উপর টেন্ডারের কাছে ইজিপি সিস্টেমের মাধ্যমে ক্লারিফিকেশন চাইতে পারেন। তবে এমন কোনো ক্লারিফিকেশন চাওয়া যাবে না যাতে নন রেসপন্সিভ টেন্ডারার রেসপন্সিভ হয়ে যায় এবং রেসপন্সিভ টেন্ডারার নন রেসপন্সিভ হয়ে যায়। এই ক্লারিফিকেশন শুধুমাত্র টিসি চেয়ারপারসনের নিকট থেকে ইজিপি সিস্টেমের মাধ্যমে দিতে হবে। টেন্ডারার মূল্যায়ন কার্যক্রমকে প্রভাবিত করতে পারবেন না। এ ধরনের কোনো ইনফ্লুয়েন্স করলে পিপিএ 2006 সেকশন 64 সাবসেকশন 5 মোতাবেক তার টেন্ডার রিজেক্ট বা বাতিল হয়ে যাবে। সর্বনিম্ন দর যদি একাধিক টেন্ডারার প্রদান করে তাহলে এই পির অধীনে পূর্ব কাজের অভিজ্ঞতা যার বেশি তাকে সুপারিশ করা হবে। ওটিএম টেন্ডারের কোনো নেগোসিয়েশন হয় না। লোয়েস্ট রেসপন্সিভ টেন্ডারের অফিস এবং পূর্ব কাজের অভিজ্ঞতা ইত্যাদি স্থানসমূহ টিসি কমিটি ভিজিট করতে পারেন। এই ধরনের এই ভিজিট করার কাজকে বলা হয় পোস্ট কোয়ালিফিকেশন। লোয়েস্ট রেসপন্সিভ টেন্ডারার এর দর অফিসিয়াল প্রাক্কলনের চেয়ে বেশি হলে এবং প্রাক্কলন যথার্থ থাকলে অথবা কোনো টেন্ডারার রেসপন্সিভ না হলে হোপের অনুমোদন ক্রমে সকল দরপত্র বাতিল করা যাবে। টেন্ডার বাতিল হলে 7 কার্যদিবসের মধ্যে ইজিপি সিস্টেমে মাধ্যমে তা জানাতে হবে। তবে একমাত্র যদি রেসপন্সিভ টেন্ডারার হয় যার মূল্য এস্টিমেট কস্টের চেয়ে কম তাহলে সেটা গ্রহণ করতে হবে। লাস্ট সাবসেকশন কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক টিসি সুপারিশ অনুমোদন বা চুক্তি অনুমোদনের 7 কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতাকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড প্রদান করবে। নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডে কন্ট্রাক্ট প্রাইস, পারফরমেন্স সিকিউরিটি এর পরিমাণ উল্লেখ থাকবে এবং কত তারিখের মধ্যে নোয়া অ্যাকসেপ্ট করতে হবে, পারফরমেন্স সিকিউরিটি জমা দিতে হবে এবং চুক্তি সম্পাদন করতে হবে তা উল্লেখ থাকবে। নোয়া ইস্যুর 7 দিনের মধ্যে টেন্ডারার কর্তৃক তা অ্যাকসেপ্ট করতে হবে এবং নোয়া অ্যাকসেপ্টের 14 দিনের মধ্যে পারফরমেন্স সিকিউরিটি ব্যাংকের মাধ্যমে ইজিপি সিস্টেমে জমা প্রদান করতে হবে। পারফরমেন্স সিকিউরিটির মেয়াদ চুক্তি অনুযায়ী সরবরাহিত পারফরমেন্স বিষয়ক বাধ্যবাধকতা এবং ওয়ারেন্টি বাধ্যবাধকতার উত্তীর্ণ 28 দিন পর্যন্ত থাকতে হবে। যদি গুডসে এখানে ব্যাখ্যা হলো, যদি গুডসের ওয়ারেন্টি 1 বছরের হয় তাহলে কাজ সমাপ্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করে সেইখান থেকে আরও 1 বছর পর্যন্ত এই পারফরমেন্স সিকিউরিটির মেয়াদ থাকতে হবে। যদি লোয়েস্ট রেসপন্সিভ টেন্ডারার পারফরমেন্স সিকিউরিটি জমা প্রদান করার পরও নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পাদন না করেন তাহলে টেন্ডার সিকিউরিটি ফরফিট করা হবে। নোয়া ইস্যুর 28 দিনের মধ্যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করতে হবে। সাবসেকশন জি এর সাথে আইটিটি সেকশনের শেষ হয়েছে। এখন ডকুমেন্টের মেইন পেজে ফেরত যাওয়ার জন্য গো ব্যাক টু টেন্ডার ডকুমেন্টে ক্লিক করলাম। এখন ডকুমেন্টের মেইন পেজে ফেরত যাওয়ার জন্য গো ব্যাক টু টেন্ডার ডকুমেন্টে ক্লিক করলাম। এখান থেকে সেকশন 2 টেন্ডার ডেটা শিট বা টিডিএস এর ডান পাশে এডিটে ক্লিক করি। এই সেকশনেও আইটিটির মতো একই নামে সাবসেকশন আছে। এখানে গো ব্যাক টু টেন্ডার অর প্রপোজাল ডকুমেন্ট প্রিপারেশনে ক্লিক করলে আপনি ডকুমেন্টের হোম পেজে ফেরত যেতে পারেন এবং গো ব্যাক টু টিডিএস অর পিডিএস ড্যাশবোর্ডে ক্লিক করলে টিডিএস এর মেইন পেজে ফেরত যেতে পারবেন। জেনারেল সাবসেকশনের এডিটের উপর ক্লিক করি। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আইটিটি ক্লজ দেওয়া আছে এবং যেসব আইটিটি ক্লজের নাম্বার সেকশন 1-এ ছিল একই রকম আইটিটি ক্লজ এখানেও পাওয়া যাবে। আগেই বলেছিলাম আইটিটি ক্লজের যেসব স্থানে টিডিএস উল্লেখ থাকে সে সমস্ত ক্লজগুলো নিয়ে টিডিএস 2 নম্বর সেকশন গঠিত হয়। এই টিডিএসে পি তার টেন্ডার বিষয়ক তথ্য প্রদান করে কাস্টমাইজ করতে পারেন। আইটিটি ক্লজ 1.1 মোতাবেক পি নাম, টেন্ডারের নাম, টেন্ডারটি যেসব লট দ্বারা তৈরি করা হয়েছে তার নাম্বার এবং আইডেন্টিফিকেশন ইত্যাদি টিডিএসে উল্লেখ করতে হবে। এই ক্লজ সংশ্লিষ্ট টিডিএসে ডাটা নিচের বক্সে লিখতে হবে। এই বক্সে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে লেখা পেস্ট করতে পারবেন। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো কিছু বিভিন্ন টুলস আছে যেগুলোর সাথে আমরা সবাই পরিচিত বিধায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। প্রথমে দি পি ইজ স্টেট দি নেম অফ পি।
এখানে নোট দেওয়া আছে পি মিনস a P having administrative and financial power to undertake procurement of the goods, works or service using public fund. থার্ড ব্র্যাকেটে পির গাইডলাইন দেওয়া আছে, পির সংজ্ঞা দেওয়া আছে, যার ক্রয়কার্য সম্পাদনের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা আছে সেই পি। সহজ কথায় দরপত্র বা টেন্ডার আহ্বান করেন যিনি, সেই পি। এখানে পি নাম, পদবি, অফিসের নাম ও ঠিকানা ইত্যাদি লিখতে হবে। আমার টেন্ডারের ক্ষেত্রে আমি পি নাম লিখলাম ইঞ্জিনিয়ার শেখ নুরুদ্দিন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, মোংলা পোর্ট অথরিটি, মোংলা, বাগেরহাট। টিডিএস এর ডাটা ইনপুট করার পর থার্ড ব্র্যাকেটের গাইডলাইন মুছে দেবেন। দি নেম অ্যান্ড আইডেন্টিফিকেশন নাম্বার অফ দি টেন্ডার আর, এখানে টেন্ডার বা কাজের নাম দিবেন এবং আইডেন্টিফিকেশন নাম্বার হিসেবে নথির নম্বর দিতে পারেন। টেন্ডারের নাম প্রকিউরমেন্ট অফ 650 kVA জেনারেটর অ্যাট জেটি এরিয়া এমপিএ মোংলা বাগেরহাট, কমা দিয়ে নথি নাম্বার লিখলাম। দি নাম্বার, আইডেন্টিফিকেশন অ্যান্ড নেম অফ দি লট কম্প্রাইজিং দি টেন্ডার আর, এখানে টেন্ডারে যেসব লট তৈরি হয়েছে সেই লটগুলোর নম্বর, আইডি এবং নাম লিখতে হবে। ইজিপিতে এখন পর্যন্ত সিঙ্গেল লটে টেন্ডার আহ্বান করা যায়, 2 বা ততোধিক লটে টেন্ডার আহ্বান করা যায় না। আমাদের টেন্ডারটাও সিঙ্গেল লটে, এই জন্য আমরা এখানে সিঙ্গেল লট লিখব এবং থার্ড ব্র্যাকেটের গাইডলাইন মুছে দিলাম। টিডিএস এর ক্লজটি আপডেট করার জন্য আপডেট টিডিএস অর পিডিএস ডিটেলস এর উপর ক্লিক করুন, অথবা এই পেজে সবগুলো ইনপুট দেওয়ার পর আপডেট অল ক্লজের উপর ক্লিক করতে পারেন সবগুলো ক্লজকে আপডেট করার জন্য। পরের ধাপে আইটিটি 3.1 অনুযায়ী দি সোর্স অফ পাবলিক ফান্ডের তথ্য দিতে হবে, অর্থাৎ টেন্ডারটি জিওবি বা ডেভেলপমেন্ট অথবা জিওবি ডেভেলপমেন্ট মিক্সড অথবা রেভিনিউ খাত নাকি ওন ফান্ড থেকে পরিশোধ করা হবে সে সম্পর্কিত তথ্য দিন। আমরা এই টেন্ডার মবকের রেভিনিউ খাত থেকে হবে। খাত সম্পর্কে ধারণার জন্য একটু ব্যাখ্যা করি। প্রকল্পের ক্ষেত্রে অর্থ যদি সরকার থেকে দেওয়া হয় তাহলে জিওবি ফান্ড হবে, যদি ডেভেলপমেন্ট পার্টনার যেমন এডিবি, জাইকা ইত্যাদি থেকে দেওয়া হয় তাহলে ডেভেলপমেন্ট পার্টনার, ব্র্যাকেটের পার্টনারের নাম লিখতে পারেন। যদি কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন মোংলা বন্দর নিজের অর্থে কোনো প্রকল্প বাস্তবায়ন করে তাহলে ওন ফান্ড লিখবে। প্রকল্পের ক্রয়ের বাইরে বাজেট সাধারণত রাজস্ব বাজেট হয়। এই রাজস্ব বাজেটকে মূলধনী, নন এডিপি এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ খাত হয়। এই টেন্ডারের ক্ষেত্রে আমরা বাজেট খাত রেভিনিউ দিলাম। দ্য নেম অফ দি ডেভেলপমেন্ট পার্টনার ইজ, যদি ডেভেলপমেন্ট পার্টনারের থেকে অর্থ সাহায্য নিয়ে এই প্রকল্পটা করা হয় তাহলে এখানে ডেভেলপমেন্ট পার্টনারের নাম দিতে হবে। রেভিনিউর ক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার অ্যাপ্লিকেবল নয়, এখানে নট অ্যাপ্লিকেবল লিখলাম। টেন্ডারার্স ফ্রম দি ফলোইং কান্ট্রিজ আর নট এলিজেবল, কোন কোন দেশ থেকে টেন্ডারাররা গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র যাদের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নাই সেই সব দেশ ব্যতীত সব দেশের প্রতিষ্ঠান সাধারণত এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারে। আমরা জানি ইসরায়েলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নেই, বিধায় এখানে ইসরায়েল লিখতে হবে। গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস ফ্রম দি ফলোইং কান্ট্রিজ আর নট এলিজেবল, কোন পণ্য দ্বারা এই টেন্ডারে অফার করা যাবে না, এক্ষেত্রেও ইসরায়েল হবে। সবগুলো ক্লজের ইনপুট দেওয়ার পর আমরা আপডেট অল ক্লজে ক্লিক করে আপডেট করে নিলাম। ক্লিক করার পর নোটিফিকেশনের মাধ্যমে আপডেট হয়েছে মর্মে সিস্টেম থেকে নিশ্চিত করা হবে। এখন টিডিএস এর দ্বিতীয় সাবসেকশন ই টেন্ডার ডকুমেন্টে এডিটের উপরে ক্লিক করি। আইটিটি 10.2 অনুযায়ী অ্যালাউড টু পোস্ট ক্লারিফিকেশন টিল ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ টেন্ডারারগণ কোন সময় ও তারিখ পর্যন্ত ইজিপি সিস্টেমের মাধ্যমে এই টেন্ডার বিষয়ক বিভিন্ন ক্লারিফিকেশন চেয়ে পোস্ট করতে পারবেন। সাধারণত প্রি টেন্ডার মিটিংয়ের দিন পর্যন্ত ক্লারিফিকেশন চাওয়ার সময় দেওয়া হয়। আপনি যদি এই টেন্ডারের জন্য প্রি টেন্ডার মিটিং ইজিপি সিস্টেমে আয়োজন না করেন তাহলে থাম্ব রুল হিসাবে টেন্ডার প্রিপারেশন টাইমের অর্ধেক সময় পর্যন্ত ধার্য করতে পারেন। উদাহরণস্বরূপ 1 তারিখে টেন্ডার পাবলিশ করা হলো এবং 24 তারিখ টেন্ডার ওপেনিং করা হলো,
টেন্ডার প্রিপারেশনের 22 দিন সময় দেওয়া হলো, সেক্ষেত্রে আপনি পাবলিশের 11 দিন পর্যন্ত অর্থাৎ 13 তারিখ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ক্লারিফিকেশন গ্রহণ করতে পারেন। আইটিটি ক্লজ 11.1 প্রি টেন্ডার মিটিং হবে কিনা সে সম্পর্কে তথ্য দিতে হবে। এক্ষেত্রে দুইটা অপশন আছে, একটা হলো এ প্রি টেন্ডার মিটিং শ্যাল নট বি হেল্ড, অথবা এ প্রি টেন্ডার মিটিং শ্যাল বি হেল্ড থ্রু ইজিপি সিস্টেম। এখানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা রেখে অন্যটা কেটে দিন। আপডেট অল ক্লজে ক্লিক করুন এবং টিডিএস এর মেইন পেজে ফেরত যান। সাবসেকশন সি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এর এডিটে ক্লিক করুন। এই সাবসেকশনটির তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। পি তার ক্রয় কার্য সঠিকভাবে সম্পাদনের জন্য টেন্ডারারের জাস্টিফাইড কোয়ালিফিকেশন সেট করবে। আইটিটি 15-এ এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া, এখানে জেনারেল এক্সপিরিয়েন্স, স্পেসিফিক এক্সপিরিয়েন্স এবং সাপ্লাই অর প্রোডাকশন ক্যাপাসিটি, এই 3 ধরনের তথ্য ইনপুট দিতে হবে। স্পেসিফিক এক্সপিরিয়েন্সের 3টা পয়েন্ট আছে, যে নির্দিষ্ট পরিমাণ ভলিউমের স্যাটিসফ্যাক্টরি সাপ্লাই একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে সর্বোচ্চ কয়টা চুক্তির মাধ্যমে সম্পাদন করতে হবে সেটা এখানে উল্লেখ করতে হবে। দি টেন্ডারার শ্যাল হ্যাভ এ মিনিমাম অফ, এখানে স্টেট নাম্বার কত বছর এটা উল্লেখ করতে হবে, জেনারেল এক্সপিরিয়েন্সের কত বছরের তার অভিজ্ঞতা থাকতে হবে সেটা এখানে উল্লেখ করতে হবে। স্টেট নাম্বারের এই বছর সংখ্যা উল্লেখ করতে হবে। আপনি যদি টেন্ডারের 5 বছরের জেনারেল এক্সপিরিয়েন্স চান তাহলে 05 কথায় লিখবেন এবং ব্র্যাকেটের মধ্যে 5 লিখবেন। জেনারেল এক্সপিরিয়েন্সের প্রমাণক হিসাবে ওই সময়কালের পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা সনদ প্রদান করতে হবে। যদি 5 বছরের জেনারেল এক্সপিরিয়েন্স চাওয়া হয় তাহলে টেন্ডারার 7-8 বছর আগের কাজের অভিজ্ঞতা দাখিল করতে পারবেন। অভিজ্ঞতা দাখিলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে নোয়া বা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট দিলে এটা গ্রহণযোগ্য হবে না। অনেক ক্ষেত্রে নোয়া কন্ট্রাক্ট এগ্রিমেন্ট পাওয়ার পরও সাপ্লাই কাজ সম্পূর্ণ হয় না। সেক্ষেত্রে অভিজ্ঞতার সনতি বা অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট বা পারফরমেন্স সার্টিফিকেট, এইটাই হলো এক্সপিরিয়েন্স বা জেনারেল এক্সপিরিয়েন্সের পরিমাপের মানদণ্ড। 2 নম্বর পয়েন্ট, জি স্যাটিসফ্যাক্টরি কম্পিটিশন অফ সাপ্লাই অফ সিমিলার গুডস। সিমিলার গুডসের স্যাটিসফ্যাক্টরি কম্পিটিশনের সার্টিফিকেট দিতে হবে। এখানে ভ্যালুটা আপনাকে বলে দিতে হবে, স্টেট ভ্যালু। এখানে আপনি ভ্যালুটা বলে দিবেন, 10 লাখ টাকা বলতে পারেন, 5 লাখ টাকা বলতে পারেন, আপনার কাজের উপর ডিপেন্ড করে। এবং কয়টা নাম্বার, এই 10 লাখ টাকা যে আপনি বললেন যে এই স্পেসিফিক এক্সপিরিয়েন্স হইতে হবে 10 লক্ষ টাকার, এইটা কয়টা কন্ট্রাক্টের মাধ্যমে, একটা কন্ট্রাক্টের মাধ্যমে না 2টা কন্ট্রাক্টের মাধ্যমে হইতে হবে সেটা আপনাকে বলে দিবেন। স্টেট নাম্বার, কয়টা কন্ট্রাক্টের মাধ্যমে এটা হইতে হবে। এবং 3 নাম্বার হলো লাস্ট কত বছরের মধ্যে এটা হইতে হবে, স্টেট নাম্বার অফ ইয়ার্স। এখানে আপনাকে বলে দিতে হবে এই নাম্বার অফ ইয়ার্সটা ব্যাকওয়ার্ডে কাউন্ট হবে আপনার আইএফটি পাবলিকেশনের দিনের থেকে পিছনের 3 বছর, 5 বছর, যে বছর পর্যন্ত আপনি এই স্পেসিফিক এক্সপিরিয়েন্সে কত বছরের মধ্যে আপনি অভিজ্ঞতা চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এইটার গাইডলাইন হলো আপনি কত টাকার অভিজ্ঞতা চাইবেন, আপনার প্রাকৃত এটা উল্লেখ আছে। গাইডলাইনটা এখানে ইজিপি সিস্টেমে না থাকলেও আপনি যদি সিপিটিউর PG3 ফরম্যাট স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট ডাউনলোড করেন, সেখানে আপনার এখানে কিছু গাইডেন্স দেওয়া আছে। যেমন অভিজ্ঞতা চেতে হবে গুডসের ক্ষেত্রে প্রাকৃত মূল্যের 70 থেকে 100% পর্যন্ত। আপনার এস্টিমেট যদি থাকে 50 লক্ষ টাকার পর্যন্ত তাহলে আপনার 70% আসে 35 লক্ষ টাকা এবং 100% আসে 50 লক্ষ টাকা। এই 35 থেকে আপনার 50 লক্ষ টাকার মধ্যে যে কোনো একটা ভ্যালু আপনি স্পেসিফিক এক্সপিরিয়েন্স হিসেবে চাইতে পারেন। পরের ধাপে সর্বনিম্ন কয়টা চুক্তির মধ্যে হইতে হবে, স্টেট নাম্বার অফ কন্ট্রাক্টসের নাম্বার সংখ্যা উল্লেখ করতে হবে। এখন এই 40 লক্ষ টাকার এক্সপিরিয়েন্স যদি আমরা সিঙ্গেল কন্ট্রাক্টে চাই তাহলে এখানে কম্পিটিশন কমে যাবে। এরকম 40 লক্ষ টাকার এই ধরনের কাজ করার এক্সপিরিয়েন্স, আমার ক্ষেত্রে জেনারেটর সাপ্লাই দেওয়ার এক্সপিরিয়েন্সের টেন্ডারের সংখ্যা খুব কম। মনে করলাম যে বাংলাদেশে যারা এই টেন্ডারে অংশগ্রহণ করতে ইচ্ছুক
এরকম 3-4টার বেশি টেন্ডার আমি পাবো না, বা 5টা টেন্ডার পেতে পারি। যদি আমি এটা সেট করি যে 2টা বা 3টা কন্ট্রাক্টের মাধ্যমে এই 40 লক্ষ টাকার এক্সপিরিয়েন্স আমি চাই, তাহলে ছোটোখাটো যারা টেন্ডারার আছে তারাও কিন্তু এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে, তাহলে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। এবং পরেরটা হইল আইএফটি পাবলিকেশনের আগে কত বছরের আগ পর্যন্ত আমি এই এক্সপিরিয়েন্সগুলো, এই ভ্যালুর, এই কন্ট্রাক্টগুলো সবগুলো লাস্ট কত বছরের মধ্যে আমি চাই। এটা আপনি নর্মালি সেট করতে পারেন 3 বছর অথবা 5 বছর, 5 বছরের বেশি। অনেক বড় কাজের ক্ষেত্রে আপনি চাইলে 10 বছরও দিতে পারেন। 10 বছর দিলে হবে কি, কম্পিটিশন বৃদ্ধি পাবে। একটা টেন্ডারার যে 6 বছর আগে এরকম একটা কাজ করেছে, বর্তমানে এই ধরনের কাজ উনি পাচ্ছে না বা করতে পারে নাই, সেক্ষেত্রে ওই টেন্ডারার কিন্তু আপনি যদি 3 বছরের এক্সপিরিয়েন্স 3 বছরের মধ্যে চান, তাহলে কিন্তু সে অ্যাটেন্ড করতে পারবে না। তাহলে 5 বছর দিলে প্রতিযোগিতা একটু বাড়বে, 10 বছর দিলে প্রতিযোগিতা আরও বাড়বে। নর্মালি 3 থেকে 5 বছর দেওয়াই ভালো। এক্সেপশনাল ক্ষেত্রে আপনি 10 বছর দিতে পারেন। পরের অপশনটা মিনিমাম সাপ্লাই অর প্রোডাকশন ক্যাপাসিটি। সাপ্লাই অর প্রোডাকশন ক্যাপাসিটি কত হবে? আমি একটা জেনারেটর এখানে কিনবো, আমি সাপ্লাই এক্সপিরিয়েন্স 1 চাইতে পারি, মানে 100%, যে এরকম 650 কেভিএ জেনারেটর বা এর চেয়ে বেশি ক্যাপাসিটির কোনো জেনারেটর বছরে একটা সাপ্লাই করে, এইরকম টেন্ডারারদের এক্সপিরিয়েন্স। বা প্রোডাকশনটা চাইতে পারি হলো যে প্রডিউস করে, ম্যানুফ্যাকচারার যদি হয় তাহলে প্রোডাকশন ক্যাপাসিটি, আর সাপ্লাই ক্যাপাসিটি হলো টেন্ডারারের ক্ষেত্রে সে তার প্রতি বছর এটা 650 কেভিএ জেনারেটর আমি চেয়েছি এই আমার টেন্ডারে, এটার একটা অথবা বেশি এই ক্যাপাসিটি অথবা এই ক্যাপাসিটির উপরের মিনিমাম একটা সাপ্লাইয়ের এক্সপিরিয়েন্স তার থাকতে হবে। তাহলে 5 বছরের যদি হয় তাহলে 5টা সাপ্লাইয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি লাস্ট 5 বছর চাই। তো আইটি 16-এ দি মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট বা ওয়ার্কিং ক্যাপিটাল বা ক্রেডিট লাইন, মানে এই ওয়ার্ক অর্ডারটা যদি দেওয়া হয় তাকে, তার সাথে যদি কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করা হয়, তাহলে এই কাজটা করার জন্য সে সলভেন্ট কিনা এটার একটা প্রমাণক হিসাবে তার ওয়ার্কিং ক্যাপিটাল অথবা ক্রেডিট নিতে পারে কিনা ব্যাংক থেকে, লিকুইড অ্যাসেট আছে কিনা, এই ধরনের জিনিসপত্র এখানে দেখে নিতে হয়। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে অর্করের উপর এই কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা যেন এক্সিকিউশন লেভেলে, যে যদি কোনো টাকা পয়সার অভাবে যেন এটা বন্ধ না হয়ে যায়। এটা সেট করার ক্ষেত্রেও এসটিডিতে, সিপিটিউর PG3-র এসটিডিতে যেটা আপনার গাইডেন্স আছে সেটা হলো এস্টিমেটেড কস্টের 50% থেকে 100%-এর মধ্যে থাকতে হবে। যদি এস্টিমেটেড কস্ট আমার 50 লক্ষ টাকা হয়, এক্সাম্পল হিসাবে বলতেছি, তাহলে আপনার 40 লাখ হয় 80% এবং 50 লাখ হয় আপনার 100%-এ। তাহলে সেক্ষেত্রে 40 থেকে 50 লক্ষ টাকার মধ্যে লিকুইড অ্যাসেট আমি চাইতে পারি। তো ওইখানে 40 থেকে 50 লাখ, আমি 45 লাখ এটা সেট করলাম। এখন আমরা এই পেজে সব কিছু কমপ্লিট, আপডেট অল ক্লজ দিয়ে টিটিএস এর মেইন পেজে যাই। সাবসেকশন ডি, সাবসেকশন ডিতে আছে টেন্ডার প্রিপারেশন। এই টেন্ডার প্রিপারেশনের এডিটের উপরে ক্লিক করি। ITT 22 কন্টেন্ট অফ টেন্ডার্স, এখানে আমরা আইটিটিতে পড়েছিলাম যে টেন্ডারের কন্টেন্ট কি কি হবে, যেমন টেন্ডার সাবমিশন ফর্ম, টেন্ডারের ইনফরমেশন ফর্ম, গুডস এবং রিলেটেড সার্ভিসের প্রাইস শিডিউল, টেকনিক্যাল শিডিউল, টেন্ডার সিকিউরিটি, টেন্ডার সাবমিশনের জন্য যে টেন্ডার সাবমিট করবে তার অথরাইজেশন, ট্রেড লাইসেন্স, ভ্যাট, আয়কর, কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট, এবং হলো টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং কোয়ালিফিকেশনের জন্য যেগুলো তথ্যগুলো চাওয়া হয়েছে তার সাপেক্ষে দলিল চেয়েছিলাম। তো এই দলিলগুলোর বাইরেও পি তার কাস্টমাইজ করতে পারবেন এম সেকশনে, 22-এর এম-এ, এনি আদার ডকুমেন্ট অ্যাজ স্পেসিফাইড ইন টিডিএসে যেগুলো স্পেসিফিক করা হবে সেরকম এই তথ্যের বাইরে যদি কিছু থাকে সেটা সেট করতে পারবে। যদি এই তথ্যের বাইরে, অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে, এখানে ভ্যাট, টিন এইগুলো আবার হাবিজাবি দিয়ে রাখে, কিন্তু এটা যেহেতু কন্টেন্টের ITT 22-তে কন্টেন্ট অফ টেন্ডারে ITT-তে বাধ্যতামূলক দেওয়া আছে, এখানে অতিরিক্তভাবে ভ্যালিড ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট এগুলো এখানে দেওয়ার দরকার নেই। তো এইখানে ওইগুলোর বাইরে যদি আপনার কোনো তথ্য থাকে সেক্ষেত্রে এখানে দিতে পারেন। আমি এখানে জেনারেটরের জন্য যে জিনিসগুলো চাবো, যেমন অরিজিনাল ক্যাটালগ চাবো, ইঞ্জিন পারফরমেন্স কার্ভ চাবো, ISO সার্টিফিকেট অফ ম্যানুফ্যাকচারার চাবো, তারপর CE অথবা UL সার্টিফিকেশন অফ জেনারেটর মডেল, অ্যাভেলেবিলিটি অফ স্পেয়ার পার্টস ফর জেনারেটর, লাইফ টাইম অ্যাভেলেবিলিটি অফ স্পেয়ার পার্টসের এটার গ্যারেন্টি, এটা চাবো। বাংলাদেশে যদি এজেন্ট থাকে তাদের কাছ থেকে সার্ভিস সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও এখানে উল্লেখ করতে পারি।
এর পরের ধাপে সিঙ্গেল লটে এটা টেন্ডারটা ইনভাইট করা হচ্ছে নাকি মোর দেন অন লট, একের অধিক লটে কি ইনভাইট করা হচ্ছে কিনা, অথবা আইটেম বাই আইটেম এই টেন্ডারটা ইনভাইট করা হচ্ছে কিনা। টেন্ডারটা ইনভাইট আমরা জানি ইজিপিতে একটা টেন্ডার মানে একটাই লট, সেক্ষেত্রে আমাদের টেন্ডারটা ইনভাইট করা হচ্ছে সিঙ্গেল লটে। যদি ইজিপি সিস্টেমে ডেভেলপ হয় এই প্যাকেজে যদি 3-4টা লটে টেন্ডার ইনভাইট করা যায়, সেক্ষেত্রে আমরা দিতে পারতাম মোর দেন অন লট। সেক্ষেত্রে লটের নাম বা ডেসক্রিপশন, লটের প্রত্যেকটা লটের জন্য আলাদা আলাদা তথ্য এখানে ফিল আপ করতে পারতাম। টেন্ডার যদি ইনভাইট করা হয় আইটেম বাই আইটেম বেসিসে, তাহলে যে কোনো একটা তথ্য এখানে অর দেওয়া আছে, যে কোনো একটাকে রেখে বাকিগুলোকে ডিলিট করে দেবো আমরা। লট বাই লট এবং আইটেম বাই আইটেম এইটা ক্লিয়ার করতে চাই। লট হইলো আমার একটা টেন্ডারে যদি 5টা আইটেম থাকে, 5টা আইটেম ABCD, মনে করি কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার সহ হাবিজাবি এরকম 5টা আইটেম আছে, তো 5টা আইটেম মিলেই একটা লট। তো এই 5টা আইটেম মিলে যদি টেন্ডারার কোট করে এবং কেউ যদি প্রাইস দেয় 2 লাখ টাকা, আরেকজনের প্রাইস দিল 1,90,000, আর একজনের প্রাইস দিল 2,30,000, তো কেউ প্রিন্টারে কম দাম দিয়েছে, কেউ কম্পিউটারে কম দাম দিয়েছে, কেউ স্ক্যানারে কম দাম দিয়েছে। তো আমরা কিন্তু ইভ্যালুয়েট করতেছি সর্বনিম্ন সব কিছু মিলে যোগ করে যার রেট কম হয়েছে সেই হবে লোয়েস্ট রেসপন্সিভ টেন্ডারার, যদি কাগজপত্র সব কিছু ঠিক থাকে। কিন্তু যদি আইটেম বাই আইটেম ইভ্যালুয়েশন হয় বা আইটেম বাই আইটেম টেন্ডার কল করা হয়, তাহলে এই 5টা আইটেমের মধ্যে যে সর্বনিম্ন কম্পিউটারে যে সবচেয়ে কম রেট দিয়েছে তাকে কম্পিউটারের জন্য ওয়ার্ক অর্ডার দিতাম, আবার যে প্রিন্টারের জন্য কম রেট দিয়েছে তাকে প্রিন্টারের জন্য ওয়ার্ক অর্ডার দিতাম। তো এক্ষেত্রে হইতে পারে যে 5টা আইটেম 5জনকে ওয়ার্ক অর্ডার দেওয়া হইতে পারে। এই ধরনের আইটেম বাই আইটেম টেন্ডার কল করি, তাহলে প্রত্যেকটা আইটেমের জন্য আমি ওয়ার্ক অর্ডার ভিন্ন ভিন্ন জনকেও দিতে পারি। হইতে পারে যে সবগুলো একই জনে কাজ পেয়েছে, আবার হইতে পারে 5জনে 5টা আইটেমের জন্য কাজ পেয়েছে। তো আমাদের এখানে সিঙ্গেল লটে আমরা টেন্ডার ইনভাইট করতেছি, থার্ড ব্র্যাকেটটা উঠাই দেবো এবং হলো বাকি নিচে 2টো ওয়ার্ড পর্যন্ত কেটে দেব। পরের ধাপ যে স্পেয়ার পার্টস এটা রিকোয়ার্ড অর নট রিকোয়ার্ড এটা লিখতে হবে। আমরা যদি এই যে পণ্যটা কিনতেছি এটার সাথে স্পেয়ার পার্টস দরকার কি দরকার নাই সেটা আমরা ভালো জানি। তা আমার ক্ষেত্রে আমি এটা লিখলাম নট রিকোয়ার্ড। এবং পিরিয়ড অফ টাইম দি গুডস আর এক্সপেক্টেড টু বি ফাংশনিং, যে কোন সময়ের মধ্যে এই মালামালগুলো বা স্পেয়ার পার্টসগুলো ফাংশনিং থাকতে হবে সেটার একটা সময় আমার উল্লেখ করে দিতে হবে। এখানে 6 মাস দিতে পারেন বা 1 বছর দিতে পারেন। এখানে পিএর জন্য কিছু গাইডেন্স দেওয়া আছে, দেখে নিতে পারেন। পরের ধাপে যাব, ম্যানুফ্যাকচার অথরাইজেশন ইজ রিকোয়ার্ড অর নট রিকোয়ার্ড। আপনাকে স্টেট করতে হবে কি এটা রিকোয়ার্ড অর নট রিকোয়ার্ড। আমরা জানি ম্যানুফ্যাকচারিং অথরাইজেশন হলে তাহলে জেনুইন প্রোডাক্ট পাওয়া যায়, আমি এটার ক্ষেত্রে দেব রিকোয়ার্ড। তো এরপরে আসতেছে এই ম্যানুফ্যাকচারার অথরাইজেশন লেটার ইজ রিকোয়ার্ড ফর, মানে এই ম্যানুফ্যাকচারার অথরাইজেশন লেটারটা একটা পণ্যের জন্য আপনি নেবেন নাকি সবগুলো পণ্যের জন্য নেবেন, এইটা আপনাকে এখানে বলতে হবে। প্রথমে আছে যে রিকোয়ার্ড ফর অল আইটেমস, যদি সব আইটেমের জন্য দরকার হয় তাহলে আপনি বলে দিলেন, উপরেরটা রাখলেন। অথবা যদি অনলি ফর সাম আইটেমের জন্য, কিছু আইটেমের জন্য দরকার হয় তাহলে নিচেরটা উপরের অংশটা কেটে দিবেন এবং নিচেরটা রাখতে পারেন। যে ম্যানুফ্যাকচারার অথরাইজেশন অনলি রিকোয়ার্ড ফর একটা আইটেম, এখানে বলে দিলেন যদি 10টা আইটেম থাকে তার ভিতরে শুধু কোন আইটেমগুলোর জন্য আপনার ম্যানুফ্যাকচারের অথরাইজেশন দরকার সেটা আপনি বলে দিলেন। পরের ধাপে আসবে আফটার সেলস সার্ভিস। আফটার সেলস সার্ভিস বিক্রির পরে যে আপনি যে সেবা এইটা কি চাচ্ছেন কি চাচ্ছেন না। বিক্রির পর সেবা নর্মালি ধরা হয় যে 1 বছরের জন্য ফ্রি সার্ভিস দিবে, ওয়ারেন্টির মধ্যে এই সার্ভিসটা দিবে। এটা যদি রিকোয়ার্ড করেন মানে আপনি ম্যান্ডেটরি করেন তাহলে এই ভ্যালুটা, প্রাইসের ভ্যালুটা অ্যাড হবে। আর যদি আপনি না দেন তাহলে সেক্ষেত্রে এই সেবাটা আপনাকে তাকে পে করে করতে হবে এই ওয়ারেন্টির 1 বছরের মধ্যে যদি আপনার সার্ভিস সাপোর্ট দরকার হয়। তো এইটা অবশ্যই প্রাইসকে ইফেক্ট করে বলে আপনি এখানে উল্লেখ করে দেবেন রিকোয়ার্ড আর নট রিকোয়ার্ড। আমি আমার ক্ষেত্রে রিকোয়ার্ড রাখলাম। তারপরেরটা আসতেছে টেন্ডার ভ্যালিডিটি পিরিয়ড শ্যাল বি, কত দিনের জন্য হবে, স্টেট ডেস এখানে উল্লেখ করবেন। নর্মালি টেন্ডারের ভ্যালিডিটি হয় 60 থেকে 120 দিন, এটা টিডিএসে উল্লেখ করতে হয়। টেন্ডার ভ্যালিডিটি শুরু হবে
টেন্ডার ওপেনিংয়ের পরের দিন থেকে এবং টেন্ডার ভ্যালিডিটির মধ্যে আপনাকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বা নোয়া প্রদান করতে হবে। এই এই যে টেন্ডার ভ্যালিডিটি আপনি 60 থেকে 120 দিনটা নর্মালি বলা, অনেক ক্ষেত্রে 120 দিনের বেশি দরকার হতে পারে যদি অনেক মেগা প্রজেক্ট বা মেগা ওয়ার্ক এরকম অনেক বড় বড় কাজ হয়, ইভ্যালুয়েশন সিসিজিপিতে যাবে, হ্যাঁ, এইরকম ক্ষেত্রে আপনার অনেক বড় ভ্যালিডিটির দরকার হতে পারে। নর্মালি 120 দিন পর্যন্ত আমাদের জন্য এনাফ। তো এই দিন সংখ্যা কিভাবে নির্ধারণ করবেন? এই নির্ধারণ করার কিছু প্রসিডিওর আছে। যেমন আপনি টেন্ডারটা যখন ওপেনিং করলেন, যেদিন টেন্ডার ওপেনিং কমিটি টেন্ডার ওপেন করলো, টেন্ডার ডকুমেন্টগুলো তারা সাবমিট করবে হলো পির কাছে। পি এই ডকুমেন্টটা 2 কার্য দিবস, এখানে ওয়ার্কিং ডেসের মধ্যে সে এটা সাবমিট করবে টিসি চেয়ারপারসনের কাছে। টিসি চেয়ারপারসন এই ইভ্যালুয়েশনের জন্য কতদিন সময় পাবে এটা ডিপেন্ড করে যদি এটার অ্যাপ্রুভাল মানে কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল মানে হলো টিসির সুপারিশ যে অ্যাপ্রুভাল, এটাই হলো কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল। টিসির সুপারিশ অ্যাপ্রুভালকারী যদি হন অথরাইজ অফিসার, মানে হোপের নিচের যে কোনো একজন কর্মকর্তা যাকে অথরাইজেশন করা হয়েছে, অথরাইজ অফিসার অথবা পি যদি নিজেই এটার অ্যাপ্রুভাল দেন, তাহলে টিসি কমিটি সময় পাবে 14 দিন। ইভ্যালুয়েশনের জন্য তারা সময় পাবে 14 দিন। এখন হোপ যদি অনুমোদন করেন তাহলে টিএসসি কমিটি সময় পাবেন 21 দিন। টিএসসি কমিটির কাজের মধ্যে যদি কোনো টেকনিক্যাল বিষয়গুলো অ্যারেজ করে, যেখানে তাদেরকে একটা টেকনিক্যাল সাব কমিটি গঠনের দরকার হয়, তখন তারা পিকে নোটিফাই করবে যে আমাদের একটা টেকনিক্যাল সাব কমিটি গঠন করে দিতে হবে। পি একটা টেকনিক্যাল সাব কমিটি গঠন করে দেবে এবং টেকনিক্যাল সাব কমিটি তাদের টেকনিক্যাল ইভ্যালুয়েশন করে তারা টিসিএস চেয়ারপারসন বরাবর এটা জমা দেবে। এই ক্ষেত্রে টেকনিক্যাল সাব কমিটির সময় পাবে 14 থেকে 21 দিন। তাহলে আপনার এখানে 3 সপ্তাহ, টেকনিক্যাল সাব কমিটি 3 সপ্তাহ, এরপর অনুমোদনকারীকে যখন দেওয়া হবে কন্ট্রাক্ট অ্যাপ্রুভালের জন্য বা টিএসসি সুপারিশ অনুমোদনের জন্য যদি হোপ বরাবর পাঠানো হয়, হোপ এটা রিভিউ করার জন্য 1 সপ্তাহ সময় পাবেন। এবং অনুমোদনকারী যদি কোনো ক্লারিফিকেশন, তার কাছে 4টা অপশন আছে, সে এটা অ্যাপ্রুভ করতে পারেন। 2 নম্বর হলো এটা টিএসসি কমিটির কাছে ক্লারিফিকেশন চাইতে পারেন কোনো বিষয়ের উপরে। 3 নাম্বার সে রি-ইভ্যালুয়েট করতে বলতে পারেন। 4 নাম্বার সে রিজেক্ট করে দিতে পারেন। এই 4টা অপশন আছে। যদি সে ক্লারিফিকেশন চান এবং এই ক্লারিফিকেশনটা পির থ্রুতে কমিটির কাছে আসবে, এই ক্লারিফিকেশনের জবাব দেওয়ার জন্য টিএসসি কমিটি 5 কার্য দিবস সময় পাবেন। আগেরগুলো ছিল দিন, এবার হলো ওয়ার্কিং ডেজ। এবং অনুমোদনের পর নোয়া জারির জন্য পি বা ক্রয়কারী বা প্রজেক্ট ম্যানেজার উনি 7 দিন সময় পাবেন। তাহলে দেখা যাচ্ছে যে জেনারেলি আমার টিএসসি কমিটি 3 সপ্তাহ, তারপর হলো আপনার টিএসসি যদি গঠিত হয় তারা 2 থেকে 3 সপ্তাহ, অনুমোদনের জন্য 1 সপ্তাহ, ক্লারিফিকেশনের জবাব দেওয়ার জন্য 5 কর্মদিবস, সেখানেও 1 সপ্তাহ ধরতে পারেন, নোয়া দেওয়ার জন্য 1 সপ্তাহ। তো এইগুলো সব বিবেচনা করবেন। আপনি বিবেচনা করে কতদিন আপনার এই টেন্ডারটা ইভ্যালুয়েট করার জন্য সময় লাগতে পারে, টিএসসি লাগবে কিনা সেটা আপনি ভালোই জানেন, সেভাবে আপনি এখানে নির্ধারণ করতে পারেন। আমি আমার টেন্ডারের জন্য এটা ধার্য করলাম 90 দিন। দি অ্যামাউন্ট অফ টেন্ডার সিকিউরিটি শ্যাল বি, এখানে টেন্ডার সিকিউরিটির পরিমাণ উল্লেখ করতে হবে। টেন্ডার সিকিউরিটি কেন নির্ধারণ করা হয়? এটা 2টা কারণ। এমন অনেক টেন্ডাররা আছে যারা সর্বনিম্ন দর দিয়ে টেন্ডারের নোয়া দেওয়ার পর এটা অ্যাকসেপ্ট করে না, পারফরমেন্স সিকিউরিটি জমা দেয় না এবং চুক্তি স্বাক্ষর করে না। তাদের জরিমানা করার জন্য এই টেন্ডার সিকিউরিটি রাখা হয়। এবং অহেতুক টেন্ডার ড্রপিং রোধের জন্য প্রতিটা টেন্ডারের সাথে টেন্ডার সিকিউরিটি হিসাবে টিডিএসে উল্লেখিত অঙ্কের টাকা এটা পে অর্ডার অথবা ব্যাংক গ্যারেন্টির মাধ্যমে ইজিপি সিস্টেমে জমা দিতে হবে। এখন এই টেন্ডার সিকিউরিটি কিভাবে নির্ধারণ করা হয়? আমরা ইতিপূর্বে লট বাই লট টেন্ডার এবং আইটেম বাই আইটেম টেন্ডার বলেছি। লট বাই লট টেন্ডারের ক্ষেত্রে টেন্ডার সিকিউরিটির পরিমাণ 3%-এর অধিক হবে না। এটা 1% হইতে পারে, 2% হইতে পারে, 3% হইতে পারে, কিন্তু 3%-এর অধিক হবে না। এবং আইটেম বাই আইটেম টেন্ডারের ক্ষেত্রে এইটা 2%-এর বেশি হতে হবে। 2%-এর বেশি হতে হবে মানে 2%-এর কম না, এর চেয়ে বেশি হতে হবে। এটা ঊর্ধ্বসীমা বলা নেই। তো আমাদের টেন্ডার নোটিশের সময় আমরা টেন্ডার সিকিউরিটি উল্লেখ করতে হয়, সেই অঙ্ক এখানে বসাতে হবে।
আমি টেন্ডার সিকিউরিটি নোটিশের সময় 1,35,000 টাকা সেট করেছিলাম, এখানেও 1,35,000 টাকা দিব। এবং 2 নম্বর কথা, যে টেন্ডার সিকিউরিটি কেন দেওয়া হয়, 2 নম্বর কথা হলো যে টেন্ডার সিকিউরিটির মাধ্যমে টেন্ডারার একটা বাজেট সম্পর্কে ধারণা পান, অফিসিয়াল কস্ট এস্টিমেট সম্পর্কে ধারণা পান। যেহেতু জানেন যে 3%-এর অধিক না, তার মানে আমি টেন্ডার সিকিউরিটি যেটা দিব 1,35,000 টাকা আমার 3%-এর অধিক না, 1,35,000 টাকা যদি 3%-এর হন তাহলে আমার এস্টিমেট কত হবে আপনি বুঝতে পারবেন। আবার যদি 2% হয় তাহলে এস্টিমেট কত হবে সেটাও বুঝতে পারবেন। তাহলে 2% থেকে 3%-এর মধ্যে যেহেতু থাকে, তাহলে এইটা থেকে একটা এস্টিমেটের ভ্যালুটা কত থেকে কতর মধ্যে থাকবে, এটা একটা টেন্ডারার যে বিড করবে সে কিন্তু এই টেন্ডার সিকিউরিটি থেকে এস্টিমেট সম্পর্কে একটা ধারণা পাবেন। আমাদের টেন্ডার আইটেম বাই আইটেম, এই জন্য 29.3-তে যে টেন্ডার সিকিউরিটি আছে সেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না, এখানে আমি নট অ্যাপ্লিকেবল লিখলাম। আপডেট অল ক্লজেস লিখে টিডিএস এর মেইন পেজে ফেরত যাই। এবার সাবসেকশন ই, টেন্ডার সাবমিশন এ, টেন্ডার সাবমিশনের এডিটে ক্লিক করি। দি ডেডলাইন অফ লজমেন্ট অফ ই টেন্ডার্স ইজ, এখানে সর্বশেষ সময়, যে সময় পর্যন্ত টেন্ডার দাখিল করা যাবে সেই সময়টা এবং তারিখটা এখানে বসাতে হবে। আপনি এখানে প্রথমে তারিখ, এরপর হলো ডেট, তারিখ এবং সময় এখানে বসাবেন। সময়ের পর AM PM এগুলো দিতে হবে। তো আমি এখানে অ্যাজ পার টেন্ডার নোটিশ দিলাম। অনেক ক্ষেত্রে আমার টেন্ডার এই শিডিউলটা কারেকশন করতে হয়, কারেকশন করতে গেলে এইখানে ডেটটা এবং সময়টা চেঞ্জ হয়ে যায় না, ফলে এটা দ্বৈততার দেখা দেয়। এই জন্য আমি এখানে অ্যাজ পার টেন্ডার নোটিশ লিখে দিলাম। আপনি চাইলে লিখতে পারেন, এই টেক্সটটা ব্যবহার করতে পারেন। আপডেট অল ক্লজ দিয়ে টিডিএসে ফেরত যায়। সাবসেকশন, পরের সাবসেকশনে আমাদের যেটা আছে, the maximum percentage by which quantities per item may be increased, যে সর্বোচ্চ পার্সেন্ট, যে পার্সেন্টটা কোয়ান্টিটি, একটা আইটেমের কোয়ান্টিটি কত পার্সেন্ট ইনক্রিজ হইতে পারে, একটা আইটেমের কোয়ান্টিটি ম্যাক্সিমাম কত পার্সেন্ট ডিক্রিজ হইতে পারে, এইটা এখানে আপনার সেট করতে হবে। যদি পির কোনো বাজেট অ্যালোকেশনে, বাজেটে টেন্ডার কল করলো, সে ভাবছিল যে এটা 35 লাখ টাকার হবে, দেখা গেল বাজেট 35 লাখ টাকা ছিল, বাজেট এখন কম হয়ে গেছে, বাজেট 30 লক্ষ টাকা অ্যালোকেশন পাইছে, তাহলে কিছু আইটেম সে ইনক্রিজ করতে পারে বা কিছু আইটেম ডিক্রিজ করতে পারে, বাজেটের উপর ডিপেন্ড করে। এটা নর্মালি ডিক্রিজ করা হয়, ইনক্রিজ করা হয় না। সেক্ষেত্রে কত পার্সেন্ট পর্যন্ত কোনো আইটেমের কত পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ডিক্রিজ করতে পারবে বা ইনক্রিজ করতে পারবে, এটা পিপিআরের রুলস অনুসারে এটা সর্বোচ্চ 20% করতে পারবে। আমরা এখানে 20% দিয়ে দিলাম। দি অ্যামাউন্ট অফ পারফরমেন্স সিকিউরিটি, আপনি যদি কন্ট্যাক্ট পান, আপনি যদি নোয়া পান, তাহলে আপনার সাথে যখন কন্ট্যাক্ট এগ্রিমেন্ট করা হবে তার আগে আপনাকে একটা পারফরমেন্স সিকিউরিটি জমা দিতে হবে। পারফরমেন্স সিকিউরিটিটা জমা দিলে এই পারফরমেন্স সিকিউরিটিটা আপনার যে কোটেড প্রাইসের কত পার্সেন্ট হবে বা আপনার অফারের কত পার্সেন্ট হবে সেটা এখানে উল্লেখ করতে হবে। গুডসের ক্ষেত্রে পিপিআরের রুলস অনুসারে এটা 10% হবে। আমরা 10% দিয়ে আপডেট অল ক্লজ দিয়ে টিডিএসে কাজ এখানেই শেষ হয়ে যাবে। এরপরের সেকশন জেনারেল কন্ডিশন অফ কন্ট্যাক্ট বা জিসিসি, এই সেকশনের পরিবর্তন বা মডিফিকেশন করা যায় না। আইটিটির কোনো ক্লজ পরিবর্তন করা যায় না, একইভাবে জিসিসিরও কোনো সেকশন, কোনো ক্লজ মডিফিকেশন বা পরিবর্তন করা যায় না। লোয়েস্ট এভ্যালুয়েটেড টেন্ডার, আমরা অনেক ক্ষেত্রে বলি লোয়েস্ট টেন্ডারার, লোয়েস্ট টেন্ডারার এই কথাটা ঠিক না, লোয়েস্ট এভ্যালুয়েটেড টেন্ডারার বলতে হবে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা। মিনস হলো যে তার যদি কাগজপত্রে যদি ত্রুটি থাকে তাহলে দর কম দিলেও সে লোয়েস্ট টেন্ডারার বলা যাবে না। আমরা এখানে ব্যবহার করব লোয়েস্ট ইভ্যালুয়েটেড টেন্ডার। সে লোয়েস্ট ইভ্যালুয়েটেড টেন্ডারার 10 জনের মধ্যে সবচেয়ে বেশি যে দাম দিয়েছে সেও লোয়েস্ট ইভ্যালুয়েটেড টেন্ডারার হইতে পারে। কীভাবে হইতে পারে? যে বাকি 9 জনই নন রেসপন্সিভ, তার কাগজপত্র ঠিক নেই, অফার যা চাওয়া হয়েছিল তা ঠিক নেই, তাহলে সে কম দাম দিলে আমার কোনো বেনিফিট নেই এখানে। যে একজন যদি সবচেয়ে বেশি দর দেয় এবং সে যদি সব কাগজপত্র জমা দেয়, সেই হবে লোয়েস্ট এভ্যালুয়েটেড টেন্ডারার। লোয়েস্ট এভ্যালুয়েটেড টেন্ডারের সাথে চুক্তিপত্র করার সময়
আমাদের কিছু সাধারণ শর্ত এই সেকশনে দেওয়া আছে। জিসিসিতে ক্লিক করে 4টি সাবসেকশন পাওয়া যাবে। 1 নম্বর সাবসেকশনে ভিউ করি। এখানে আইটিটি সেকশনের মধ্যে কিছু ডেফিনেশন দেওয়া আছে এবং সাথে সাথে কারাপ্ট, ফ্রডুলেন্ট, কলুসিভ, কোয়ারসিভ, সিএফসিসি প্র্যাকটিস সম্পর্কে বলা আছে। এই সিএফসিসি ক্লাস সম্পর্কে বলা আছে। তারপর হলো জিসিসি 5.1 এর ক্লাসে উল্লেখ আছে কি কি ডকুমেন্ট দ্বারা কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা তৈরি হবে। যেমন হলো সাইন্ড কন্ট্রাক্ট এগ্রিমেন্ট। কন্ট্রাক্ট এগ্রিমেন্টে যে চুক্তি করা হয় 3 পেজের স্ট্যাম্পে দুই পক্ষের মধ্যে, সেই সাইন্ড কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এখানে থাকতে হবে চুক্তির মধ্যে। তারপর নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়, সেই নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডের কপি থাকতে হবে। কমপ্লিটেড টেন্ডার, যেসব ফর্ম বা যেসব জায়গাগুলোতে ফর্মগুলো সে কমপ্লিট করছে, টেন্ডারার যেসবগুলোকে ছকগুলো বা জায়গাগুলো যেগুলো ছিল যে কমপ্লিট করছে, ভ্যালু বসাইছে, সেই কমপ্লিটেড টেন্ডারটা এখানে কন্টেন্ট হিসেবে থাকতে হবে। পিসিসি, পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট, জেনারেল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট, পিসিসি এবং জিসিসি সেকশন 4 এবং সেকশন 5 এখানে থাকতে হবে। টেকনিক্যাল স্পেসিফিকেশন অ্যান্ড কমপ্লায়েন্স অফ গুড, এখানে আমরা যেটা সংক্ষেপে বলবো টেকনিক্যাল শিডিউল এখানে থাকতে হবে। ড্রয়িংস যদি থাকে সেই ড্রয়িংসগুলো থাকবে। তারপর হইলো গুডসের প্রাইস শিডিউল, রিলেটেড সার্ভিসের প্রাইস শিডিউল। এছাড়া যদি অন্য কোনো ডকুমেন্ট পিসিসিতে উল্লেখ থাকে সেই ডকুমেন্টগুলো এইখানে কন্ট্রাক্ট এগ্রিমেন্টের কন্টেন্ট হিসেবে থাকবে। এরপরে আমরা জিসিসির সাবসেকশন 2 এ প্রবেশ করি। জিসিসি ক্লজ 11, এখানে বলা আছে কমিউনিকেশন অ্যান্ড নোটিশ, দুই পক্ষের মধ্যে যোগাযোগ লিখিত আকারে হতে হবে। কোনো লিখিত আকারে যোগাযোগ ছাড়া কোনো যোগাযোগই গ্রহণযোগ্য হবে না। তো সব কিছু ইন রিটেন ফর্মে হইতে হবে। যে টেন্ডারার যদি কোনো রিকোয়েস্ট করে সেটাও চিঠির মাধ্যমে করবে, এবং যদি পি বা প্রজেক্ট ম্যানেজার কোনো জিনিস টেন্ডারের কাছে চায় বা করতে বলে সেটাও চিঠির মাধ্যমে হতে হবে। কোনো পক্ষ যদি ঠিকানা পরিবর্তন করে তাহলে অন্য পক্ষকে সেটা নোটিশ করতে হবে। জিসিসি ক্লজ 12 এবং 13, ক্রয়কৃত পণ্যের বিরুদ্ধে, এই যে পি যে পণ্যটা ক্রয় করতেছে, ক্রয়কৃত পণ্যের বিরুদ্ধে কপিরাইটস অথবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মানে অন্য কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি এটা ক্লেম করে যে এটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এরকম কোনো জিনিস যদি বিক্রি করার পর থার্ড পার্টি যদি এটা ক্লেম করে যে এটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা এটা কপিরাইট ভায়োলেশন করা হয়েছে, সেই ক্ষেত্রে এই প্রয়োজনীয় যে ক্ষতিপূরণ এটা পি বহন করবে না, এটা সাপ্লায়ারকে বহন করতে হবে। জিসিসি ক্লজ 14, সাপ্লায়ার চুক্তির অধীনে তার রাইটস এবং অব্লিগেশন পির লিখিত সম্মতি ছাড়া অন্য কাউকে ন্যস্ত করতে পারবে না। যে সাপ্লায়ার একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট পাওয়ার পর তার এই যে ওয়ারেন্টি সাপোর্ট বললো যে আমি থার্ড পার্টি একে আমার ওয়ারেন্টি সাপোর্টের জন্য নিযুক্ত করলাম বা এই কাজের জন্য একে নিযুক্ত করলাম, এইটা পির লিখিত সম্মতি ছাড়া এই রকম অব্লিগেশন বা বাধ্যবাধকতা বা তার অধিকার এটা অন্য কাউকে সে ন্যস্ত করতে পারবে না। জিসিসি ক্লাস 15, টেন্ডারে উল্লেখ ব্যতীত চুক্তি বাস্তবায়নের সময় সাব কন্ট্রাক্টর নিয়োগ করা যাবে না। সাব কন্ট্রাক্টর কর্তৃক সাপ্লাইকৃত মালামালের লায়াবিলিটি বা অব্লিগেশন অবশ্যই টেন্ডারারকে নিতে হবে। এখানে সব দায়িত্বই টেন্ডারারের হবে। যদি কোনো সাব কন্ট্রাক্টর কোনো একটা অংশ কাজ করে এবং ওখানে যদি কোনো ফল্ট অ্যারেজ করে, সেটা দায়ভার অবশ্যই কন্ট্রাক্টরের বা সাপ্লায়ারের উপরেই বর্তাবে। এক্ষেত্রে বলা যাবে না যে আমি এই কাজটা করিনি, এটা সাপ্লায়ারকে করছি। এবং আমরা জানি যে সাব কন্ট্রাক্টর পির কাছ থেকে সরাসরি কোনো বিল পায় না, বিল পায় সাপ্লায়ার তাদের অংশ থেকে সাব কন্ট্রাক্টরকে পেমেন্ট করে। এক্ষেত্রে পি শুধুমাত্র সাব কন্ট্রাক্টর কে সেই সম্পর্কে অবগত থাকে এবং সাব কন্ট্রাক্টরকেও অবশ্যই আইটিটি 5-এ টেন্ডারার যেমন যে কন্ডিশনগুলো ফিল আপ করতে হয়, সাব কন্ট্রাক্টরের সেই রকম এলিজিবিলিটি না থাকলে সে সাব কন্ট্রাক্টর হইতে পারবে না। জিসিসি ক্লাস 17, চুক্তি অনুযায়ী সরবরাহের সময় যদি সরবরাহকারী স্থানীয় সরকারের নিকট থেকে পারমিট বা অ্যাপ্রুভাল বা লাইসেন্সের দরকার হয় তাহলে সহযোগিতা করবেন, তবে এই সম্পর্কিত সব কস্ট সাপ্লায়ারকে বেয়ার করতে হবে। যদি টেন্ডার এই কাজটা এক্সিকিউশনের সময় যদি বন ও পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র দরকার হয়, রোডস অ্যান্ড হাইওয়ে থেকে বা এলজিইডি থেকে অথবা বিদ্যুতের লাইনের উপর থেকে যাচ্ছে, এক্ষেত্রে পিডিবির কোনো লাইসেন্স বা পিডিবির কোনো অথরাইজেশনের দরকার হয় বা অ্যাপ্রুভালের দরকার হয়, সেক্ষেত্রে পি বা ক্রয়কারী
এই কাজে তাকে সহযোগিতা করবেন। তবে এই লাইসেন্সের জন্য বা অ্যাপ্রুভালের জন্য যেসব কস্ট আছে, ইনভলভমেন্ট আছে কস্টের, সেগুলো অবশ্যই সাপ্লায়ারকে বেয়ার করতে হবে। জিসিসি ক্লাস 19 চুক্তিমূল্যকে ইফেক্ট করে না এমন চুক্তি শর্ত, যেমন পণ্যের মান বৃদ্ধির জন্য ড্রয়িং, ডিজাইন বা স্পেসিফিকেশন পরিবর্তন, সাপ্লাইয়ের স্থান পরিবর্তন ইত্যাদি অ্যামেন্ডমেন্ট করা যাবে। যে অ্যামেন্ডমেন্টের ফলে আমার কন্ট্রাক্ট প্রাইস চেঞ্জ হবে না এবং প্রোডাক্টের মান উন্নত হবে বা মান ইকুইভ্যালেন্ট হবে, সেই রকম ক্ষেত্রে এরকম স্পেসিফিকেশন চেঞ্জ করা যাবে। জিসিসি ক্লাস 24 অ্যাকসেপ্টেন্স কমিটি কর্তৃক সরবরাহকৃত মালামাল গ্রহণ করতে হবে। মালামাল সরবরাহের 14 দিনের মধ্যে অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট ইস্যু করতে হবে। যদি না সরবরাহে ডিফেক্টিভ কোনো মালামাল থাকে, ডিফেক্টিভ মালামাল থাকলে এই সময়টা জিসিসি ক্লাস 27 টার্মস অফ পেমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। পিসিসিতে যদি অ্যাডভান্স পেমেন্টের অপশন থাকে তাহলে এখান থেকে অ্যাডভান্স পেমেন্ট পে করা যাবে। সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি যদি সরবরাহকারী পির অনুকূলে জমা দেন তাহলে এই অ্যাডভান্স পেমেন্ট করা যাবে। সকল পেমেন্ট হবে বাংলাদেশি টাকায়। পির নিকটে মালামাল ডেলিভারি করার আগ পর্যন্ত সকল ট্যাক্সেস, ডিউটি সাপ্লায়ার বহন করবে। ক্লাস 30 অব্লিগেশন চুক্তির অব্লিগেশন যেমন ওয়ারেন্টি বা পারফরমেন্স পূরণ করতে সরবরাহকারী ব্যর্থ হলে ক্ষতিপূরণ আদায় করতে চুক্তি স্বাক্ষরের পূর্বে পারফরমেন্স সিকিউরিটি জমা দিতে হবে। জিসিসি 32 ইন্সপেকশন অ্যান্ড টেস্ট। ইন্সপেকশন অ্যান্ড টেস্টের সকল খরচ সাপ্লায়ার বহন করতে হবে। ইন্সপেকশন এবং টেস্টের পরে সাপ্লায়ার একটি রিপোর্ট পির নিকট জমা দেবে। পির রিপ্রেজেন্টেটিভ বা পির কর্তৃক নিযুক্ত এক্সটার্নাল এজেন্ট দ্বারা এই ইন্সপেকশন এবং টেস্ট করা যাবে। টেস্টের সময় মালামাল সঠিক মানের না পাওয়া গেলে পি মালামালগুলো রিজেক্ট করবে। জিসিসি ক্লাস 33 ওয়ারেন্টিতে যেটা উল্লেখ করা হয়েছে যে মালামালগুলো সরবরাহ করা হবে সেই মালামালগুলো হবে ব্র্যান্ড নিউ, কখনো পূর্বে ব্যবহার করা হয় নাই এবং হলো রিসেন্ট মডেলের হইতে হবে। এবং যে কোনো নর্মাল সাপ্লাইয়ের জন্য এটার মিনিমাম ওয়ারেন্টি পিরিয়ড হবে 3 মাস এবং ইকুইপমেন্টের ক্ষেত্রে মিনিমাম ওয়ারেন্টি পিরিয়ড হবে 1 বছর। তো এটা মিনিমাম বলা আছে, এরপরে পি চাইলে ম্যাক্সিমাম এটা তার কাজের ক্ষেত্রে আরও বাড়িয়ে নিতে পারেন। ওয়ারেন্টি পিরিয়ড অতিক্রান্তের 28 দিন পর এটা পারফরমেন্স সিকিউরিটি রিলিজ করা হবে। জিসিসি ক্লাস 34 টাইম এক্সটেনশনের জন্য সরবরাহকারীর কাছ থেকে যখন চিঠি পাওয়া যাবে তার 21 দিনের মধ্যে পি সময়বর্ধন করতে পারেন। সময়বর্ধন দুইভাবে করতে পারেন, এলডি কেটে বা লিকুইডেটেড ড্যামেজ বা এলডি কেটে বা লিকুইডেটেড ড্যামেজ ছাড়া অনুমোদন, দুইভাবে অনুমোদন করতে পারেন। পি নিজের ক্ষমতা বলে যে কন্ট্রাক্ট সময়ের 20% সময় এক্সটেন্ড করতে পারেন এবং এর চেয়ে বেশি সময় যদি টাইম এক্সটেনশন করতে হয় তাহলে হোপের অনুমোদন গ্রহণ করতে হবে। জিসিসি ক্লাস 35 লিকুইডেটেড ড্যামেজ হলো, লিকুইডেটেড ড্যামেজের ব্যাপারে বলা আছে। লিকুইডেটেড ড্যামেজ হলো সরবরাহকারী চুক্তির নির্ধারিত সময়ে যদি মালামাল সাপ্লাই করতে না পারে তাহলে যে আনডেলিভার্ড মালামাল বা যেসব মালামাল সে ডেলিভার্ড করতে পারে না, যেসব কাজ কমপ্লিট করতে পারে না, সেই কাজের উপরে একটা নির্দিষ্ট হারে, পিসিসিতে বলা একটা নির্দিষ্ট হারে তাকে জরিমানা দিতে হবে। এটা হলো লিকুইডেটেড ড্যামেজ বা সংক্ষেপে বলা হয় এলডি। জিসিসি ক্লাস 38-39 ফোর্স মেজিউর বা দৈব দুর্ঘটনা। দৈব দুর্ঘটনা হলো সরবরাহকারীর নিয়ন্ত্রণ বহির্ভূত এমন ঘটনা বা পরিস্থিতি যেটা তার অবহেলা বা অযত্নের কারণে উদ্ভূত হয়নি, যেমন যুদ্ধ, বিপ্লব, অগ্নিকাণ্ড, মহামারী, সংক্রমণ, রোগ নিয়ন্ত্রণের জন্য আরোপিত বিধান, নিষেধাজ্ঞা ইত্যাদি। ফোর্স মেজিউর সম্পর্কে অবগত হওয়ার 14 দিনের মধ্যে এক পক্ষ অন্য পক্ষকে জানাবে। এ অবস্থায় পারফরমেন্স অব্লিগেশন বা পেমেন্ট অব্লিগেশন থাকবে না। এই অবস্থায় দুই পক্ষেরই অব্লিগেশনগুলো থাকবে না। টেন্ডারারদের পক্ষ থেকেও বা কন্ট্রাক্টরের পক্ষ থেকে পারফরমেন্সের যে অব্লিগেশনগুলো আছে সেগুলো থাকবে না। আর পির পক্ষ থেকে পেমেন্টের যে অব্লিগেশন, তাকে এই সময়ের ভিতরে পেমেন্ট করতে হবে, এই যে কন্ট্রাক্টের যে অব্লিগেশনগুলো থাকে, যে ফোর্স মেজিউরকালীন সময়টা এই অব্লিগেশনগুলো থেকে দুই পক্ষই মুক্ত থাকবেন, কেউ কাউকে দায়ী করতে পারবে না এটার জন্য।
জিসিসি ক্লজ 42 থেকে 45, টার্মিনেশন অফ কন্ট্রাক্ট। টার্মিনেশন অফ কন্ট্রাক্ট করতে হলে কি কি জিনিসপত্রগুলো দরকার হয়, কি কি শর্তগুলো আমাদের মেনে চলতে হবে, সেগুলো এখানে বলা আছে। ফোর্স ম্যাজিউর ব্যতীত কোনো কারণে যদি সাপ্লায়ার নির্ধারিত সময়ের মধ্যে মালামাল সরবরাহে ব্যর্থ হয় এবং সে টাইম এক্সটেনশনের যদি আবেদন না করে, তাহলে তার কন্ট্রাক্ট টার্মিনেট করা যাবে। ফোর্স ম্যাজিউর পরিস্থিতি উত্তরণের পর পি যদি নোটিশ দেয় 60 দিনের মধ্যে তাকে এই চুক্তির বাকি মালামালগুলো সরবরাহ করতে হবে। সে যদি 10%-এর বেশি যদি মালামাল সরবরাহ করতে ব্যর্থ হন, তাহলে তার কন্ট্রাক্ট টার্মিনেট করা যাবে। চুক্তির যে কোনো অব্লিগেশন বা বাধ্যবাধকতা যদি পূরণ করতে অসমর্থ হন, যদি চুক্তি সম্পাদনের সময় কারাপ্ট, ফ্রডুলেন্ট, কলুসিভ অ্যান্ড কোয়ার্সিভ প্র্যাকটিস, সিএফসিসি প্র্যাকটিসের সাথে কোনোভাবে যদি জড়িত হন, তাহলে লিকুইডিটি ড্যামেজের একটা নির্দিষ্ট হারে, আমরা জানি লিকুইডিটি ড্যামেজ কাটা হয় এবং এটার একটা সর্বোচ্চ সীমা বলা আছে, যে সর্বোচ্চ সীমা প্রতিদিন লিকুইডিটি ড্যামেজ হতে হতে যদি এটা সর্বোচ্চ সীমা কন্ট্রাক্ট এগ্রিমেন্টের 10% বা 5% এই সীমা পর্যন্ত যদি পৌঁছে যায়, তাহলে তার কন্ট্রাক্ট টার্মিনেট করতে হবে। সরবরাহকারী যদি ইনসলভেন্ট বা ব্যাংকরাপ্ট প্রমাণিত হন, যদি দেউলিয়া প্রমাণিত হন, বা তার যদি এই কাজটা সম্পাদনের জন্য যদি বা মালামাল সরবরাহের জন্য যদি তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, তাহলে এই চুক্তি বাতিল করবে। এছাড়াও চুক্তি সম্পাদন পির জন্য কনভিনিয়েন্ট না হলে, যেমন ফিজিক্যাল এবং ইকোনমিক কন্ডিশন পরিবর্তনের ফলে চুক্তি বাস্তবায়নের জন্য যদি ফিজিবল পরিস্থিতি না থাকে, বাজেট স্বল্পতার কারণে হতে পারে, চুক্তি এক্সিকিউশনের সময় দেখা যেতে পারে যে এই চুক্তিটা এখন এক্সিকিউট করা ইমপ্র্যাকটিক্যাল হচ্ছে, তাহলে এই পি নিজের থেকে এই কন্ট্রাক্টটা টার্মিনেট করতে পারেন। চুক্তি বাতিলের প্রসেস, যদি সাপ্লায়ার বা কন্ট্রাক্টরের দোষের কারণে চুক্তি বাতিল করা হয়, তাহলে সেক্ষেত্রে চুক্তি বাতিলের পূর্বে সাপ্লায়ারকে শোকজ নোটিশ পাঠাবে এই মর্মে, কেন চুক্তি বাতিল করা হবে না। সাপ্লায়ার হোপ বরাবর 7 দিনের মধ্যে জবাব না দিলে তার চুক্তি বাতিল হবে, এবং 7 দিনের ভিতরে যদি জবাব দেয় এবং জবাব দিতে সন্তোষজনক না হয়, তাহলেও চুক্তি বাতিল হবে। জবাব সন্তোষজনক হলে চুক্তি রিকনসিডারেশন করা যেতে পারে, যাতে করে বহাল থাকার রিকনসিডারেশন করতে পারেন। জিসিসি ক্লজ 47, সেটেলমেন্ট অফ ডিসপিউট। দুই পক্ষের মধ্যে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয়, তাহলে দুইটাভাবে এটা সেটেল করা যায়। একটা হলো অ্যামিকেবল বা পারস্পরিক সমঝোতার মাধ্যমে দুই পক্ষ একসাথে বসে পারস্পরিক সমঝোতার মাধ্যমে যে ঠিক আছে এইখানে এই কাজটুকু এইটা ঠিক নাই, এইটা এভাবে করেন, আমরা দুইটা পক্ষ মিলে এটাকে অ্যামিকেবল পদ্ধতিতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এটা সমাধান করতে পারেন। 2 নম্বর হইল, দুই পক্ষের মধ্যে সমাধান যদি অ্যামিকেবল পদ্ধতিতে না করা যায়, তাহলে অ্যাডজুডিকেটর বা বিচারক নিয়োগের মাধ্যমে আরবিট্রেশন বা সালিশের মাধ্যমে একটা মীমাংসা বা ফয়সালা করা যায়। এর সাথে সাথে আমাদের জিসিসির সেকশনগুলো ভিউ করা শেষ হয়েছে। এখন আমরা সেকশন 4 পিসিসি এর এডিটে ক্লিক করি। প্রথমে সাবসেকশনের এডিটে ক্লিক করি। এখানে পিইর নাম ইনসার্ট করতে হবে, পিইর নাম, পদবী, ঠিকানা ইত্যাদি লিখতে হবে। আমরা আইটিটির মতো এখানে লিখে দিলাম। দি সাইট অর পয়েন্টস অফ ডেলিভারি, মানে কোথায় মালামালগুলো ডেলিভার করা হবে সেটার অ্যাড্রেসটা, মালামাল ডেলিভারির সাইটের অ্যাড্রেস লিখতে হবে। দি ফলোইং ডকুমেন্ট শ্যাল অলসো বি পার্ট অফ দি কন্ট্রাক্ট, এই ডকুমেন্টগুলো কন্ট্রাক্টের অংশ হবে। আমরা বলেছিলাম যে পিসিসিতে উল্লেখিত ডকুমেন্টগুলো কন্ট্রাক্টের অংশ হবে, এখানে আপনি বসাতে পারবেন যে কি কি জিনিসপত্র এখানে কন্ট্রাক্টের অংশ হবে, সেগুলো এখানে লিখে আপনি আপডেট করবেন। আপডেট অল ক্লজ দিয়ে দ্বিতীয় সাবসেকশনে প্রবেশ করি। এখানে দ্বিতীয় সাবসেকশনে যদি নোটিশ করতে হয়, পির অংশ থেকে কাকে নোটিশ করতে হবে এবং টেন্ডারারের অংশ থেকে কাকে নোটিশ করতে হবে, যেহেতু আমরা জানি না যে সাপ্লায়ার কে কাজ পাবে, সেহেতু সাপ্লায়ারের অংশটা ফরম্যাটটা রেখে দেব এবং কে অ্যাটেনশন, অ্যাড্রেস, টেলিফোন, ফ্যাক্স নাম্বার, ইমেল নাম্বার ইত্যাদি এই অংশগুলো ফিল আপ করবো। তারপরে দি স্কোপ অফ সাপ্লাই, এটা ডিফাইন করা থাকবে কোথায়,
সেকশন 6, যদিও সেকশন 6 আমাদের জন্য ড্রয়িং, কিন্তু এটা হলো স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট থেকে কপি পেস্ট হয়ে এই ফরম্যাটের মধ্যে চলে এসেছে। এটা হবে শিডিউল অফ সাপ্লাই। শিডিউল অফ সাপ্লাইয়ে যেটা বলা আছে সেইটাই কি স্কোপ অফ সাপ্লাই হবে, নাকি পি কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের সময় এই ভ্যালুটা কিছু পরিবর্তন করতে পারেন, সেইটা দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো আমরা মনে করলাম যে এখানে স্কোপ অফ সাপ্লাই হবে শিডিউল অফ সাপ্লাই, সেকশন 6 শিডিউল অফ সাপ্লাই, এটাকে সিলেক্ট করলাম। আপডেট অল ক্লাস দিয়ে পিসিসির পরের সাবসেকশনে প্রবেশ করি। জিসিসি 22, এখানে প্যাকিং অ্যান্ড ডকুমেন্ট ইনফরমেশন দিতে হবে। ডেলিভারি অ্যান্ড ডকুমেন্টস, সাপ্লাইয়ের সময় কি কি ডকুমেন্ট সাথে জমা দিতে হবে। সাপ্লাইয়ের সময় ডকুমেন্ট এখানে কয়েকটা ফরম্যাট দেওয়া আছে, যেমন হলো ইনভয়েস, তারপর হলো ডেলিভারি নোট বা ডেলিভারি চালান বলতে পারেন, ম্যানুফ্যাকচারার বা সাপ্লায়ার্স ওয়ারেন্টি সার্টিফিকেট যদি থাকে, ইফ এনি দেওয়া আছে, আপনি ম্যান্ডেটরি করলে ইফ এনিটা কেটে দিবেন। ইন্সপেকশন রিপোর্ট যদি থাকে, ইফ এনি বলা আছে, ফ্যাক্টরি ইন্সপেকশন টেস্ট, এগুলো যদি আপনার হয় তাহলে ইফ এনি কেটে দিবেন, ম্যান্ডেটরি করে দিবেন। সার্টিফিকেট অফ অরিজিন যদি ইফ এনির জায়গায় যদি আপনি ম্যান্ডেটরি করেন তাহলে রেখে দিবেন। তো এরপর সাথে সাথে আপনি যদি বিদেশ থেকে এই পণ্যটা আসে তাহলে বিল অফ ল্যান্ডিং, পিং ডকুমেন্টগুলো আপনি চাইতে পারেন, সেগুলো করে স্পেসিফাইড করে এখানে উল্লেখ করে দিতে পারেন। কন্ট্রাক্ট প্রাইস কত হবে, এখানে কন্ট্রাক্ট প্রাইস এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখেন, যেভাবে আছে সেভাবে রাখেন, কারণ আমরা তো জানি না কন্ট্রাক্ট প্রাইস কত হবে, সেটা পিসিসিতে ওরাও ফিল আপ করবে, ফিল আপ করার পর যার সাথে কন্ট্রাক্ট হবে সেখান থেকে এই ভ্যালুটা বসবে। গুডস ও রিলেটেড সার্ভিসের প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে কিনা এখানে তা উল্লেখ করতে হবে। যদি অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে তার বিধি বা রুলস এখানে উল্লেখ করতে হবে। আমি আমার ক্ষেত্রে শ্যাল নট বি অ্যাডজাস্টেড এখানে দিলাম। টার্মস অফ পেমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। যে টার্মস অফ পেমেন্টে প্রথমে যেটা আছে অ্যাডভান্স পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্টের বলা আছে যে 10% অ্যাডভান্স পেমেন্ট নর্মালি দেওয়া যায়, সেটা হলো কন্ট্রাক্ট এগ্রিমেন্টে 30 দিনের ভিতরে এই টাকাটা যে সাপ্লায়ার তাকে দিয়ে দেবে, এবং এই অ্যাডভান্স পেমেন্ট যদি সাপ্লায়ারকে পেতে হয় তাহলে এই অ্যাডভান্স পেমেন্টের সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি পির অনুকূলে জমা রাখতে হবে। তবে দুঃখজনক এই অ্যাডভান্স পেমেন্ট জিওভি ফান্ডের জন্য অ্যাপ্লিকেবল হবে না। এটা শুধুমাত্র ডেভেলপমেন্ট পার্টনারের ক্ষেত্রে, ডেভেলপমেন্ট ফান্ডের ক্ষেত্রে হবে, যদি এই ডেভেলপমেন্ট পার্টনার এইটাতে এগ্রি করে, তার এটার অ্যাপ্রুভাল নিতে হবে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু এটা রেভিনিউ বা জিওভি ফান্ড, সেক্ষেত্রে এটা আমরা আমাদের ক্ষেত্রে লিখবো নট অ্যাপ্লিকেবল। পেমেন্ট শ্যাল বি মেড ইন নো কেস লেটার দেন, কত দিনের মধ্যে পেমেন্টটা করতে হবে। ঠিকাদার যখন বা সাপ্লায়ার যখন তার মালামাল জমা দিবে তখন পি এটা অ্যাকসেপ্ট করলো একটা অ্যাকসেপ্টেন্স কমিটি দ্বারা, তো তাকে পেমেন্ট কত দিনের মধ্যে করতে হবে সেইটা উল্লেখ করতে হবে। এটা নর্মালি 30, 45, 60 দিন হতে পারে, আমি এক্ষেত্রে 30 দিন দিলাম। পেমেন্ট যদি ডিলে করে, ডিলে পেমেন্টের জন্য যেমন আমরা আগে দেখেছিলাম, যদি সাপ্লায়ার ডিলেতে মালামাল জমা দেয় তাহলে তার এলডি কাটে বা লিকুইডেটেড ড্যামেজ কাটা হয়, একটা নির্দিষ্ট সূত্র অনুসারে এটা কাটা হয়, একটা সর্বোচ্চ সীমা থাকে। সেক্ষেত্রে এক্ষেত্রে আর একটা অপশন দেওয়া আছে, যদি পি বা প্রকিউরিং এন্টিটি যদি সময়মতো টাকা না দিতে পারে তাহলে তাকে একটা জরিমানা করার এখানে অপশন পি নিজে রাখতে পারে, যেমন কি হারে তাকে এইটার ইন্টারেস্ট দিবে, সেক্ষেত্রে এক্ষেত্রে সূত্রটা বলে দিতে পারে। এটা নর্মালি কোনো অফিসে অ্যাকসেপ্ট করা হয় না, তো এই ইন্টারেস্ট হার বলা হয় না। তো আমরা আমাদের ক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবল লিখলাম। ইন্সপেকশন এবং টেস্ট কোথায় হবে, কি মালামালের কি ধরনের টেস্ট হবে, টেস্টের প্রসিডিউর কি হবে, সেগুলো এখানে বলে দেওয়া যেতে পারে। তো আপনার যদি জেনারেটর হয়, জেনারেটরে কী কী ধরনের টেস্ট আপনি করবেন, হাফ লোডে টেস্ট, ফুল লোডে টেস্ট, এগুলো করবেন। যদি ট্রান্সফরমার হয় ধরুন ট্রান্সফরমারের কী কী টেস্ট করবেন, শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট, এই ধরনের কী কী টেস্ট করবেন, লুব্রিকেন্ট ট্রান্সফরমার অয়েলের কী কী টেস্ট করবেন, সেগুলো আপনি এখানে বলে দিতে পারেন। এরপরে 33, ওয়ারেন্টি পিরিয়ড। ওয়ারেন্টি পিরিয়ড কত মাসের হবে সেটা এখানে আপনি উল্লেখ করে দিবেন। তারপরেরটা হলো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি কোনো একটা ডিফেক্ট দেখা দেয় তাহলে এটা কতদিনের ভিতর রিকভার করে দেবে।
এই সাপ্লায়ার, সেই দিন সংখ্যা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আমি এখানে 15 দিন দিলাম, অনেক ক্ষেত্রে 1 মাস দিতে পারেন, যদি বিদেশ থেকে আসে এটার সাপোর্টটা 1 মাস দিতে পারেন। লিকুইডেটেড ড্যামেজ বলেছিলাম যে দেরি করে যদি মালামাল সরবরাহ করে তাহলে আনডেলিভার্ড গুডস আর রিলেটেড সার্ভিসের উপরে একটা নির্দিষ্ট হারে তাকে জরিমানা দিতে হবে। তো এই জরিমানাটার ম্যাক্সিমাম পরিমাণ কত হবে সেটা উল্লেখ করতে হবে। তো এখানে ইনসার্ট করতে হবে যে এটার রেট কত। পার দিন ডিলের জন্য এখানে 0.05% সেট করতে পারেন এবং ম্যাক্সিমাম লিকুইডেটেড ড্যামেজ এইটা সেট করতে পারেন। সাধারণত সেট করা হয় 10% অফ দি কন্ট্যাক্ট প্রাইসের 10% হিসাবে সেট করা হয়। 0.5 আপনি এটা চাইলে কমও দিতে পারেন, 0.01 দিতে পারেন, অফ 1% এভাবে করে দিতে পারেন এবং এখানে ম্যাক্সিমাম লিকুইডেটেড ড্যামেজ বা এলডি হবে 10%, এভাবে সেট করতে পারেন। আপডেট অল ক্লজ দিয়ে পরের সাবসেকশনে প্রবেশ করি। নেম অফ দি অ্যাডজুকেটর, এখানে অ্যাডজুকেটরের নাম উল্লেখ করতে হবে এবং তার অ্যাপয়েন্টিং অথরিটি কে হবে সেটা এখানে উল্লেখ করতে হবে। আমি অ্যাডজুকেটর হিসাবে আমাদের সম্মানিত মেম্বার মহোদয়কে অ্যাড করলাম এবং তার অফিসের নামটা অ্যাড করলাম। আরবিট্রেশন কোথায় অনুষ্ঠিত হবে, মেম্বার স্যারের দপ্তরে অনুষ্ঠিত হবে, সেগুলো অ্যাড করে আপডেট অল পিসিসি দিলে এটার সাথে সাথেই আমাদের পিসিসির সব কাজগুলো শেষ হবে। এবার আমরা টেন্ডার শিডিউলের হোম পেজে ফেরত যাই। আমরা টেন্ডারের সবচেয়ে লাস্টের বা সেকশনটা ফিল আপ করবো, টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর্মস। এই ফর্মসের মধ্যে প্রথমে যে ফর্ম আছে সেটি হলো টেন্ডার সাবমিশন লেটার। ভিউ ফর্মের উপর ক্লিক করি। ক্লিক করলে ফর্মের মধ্যে যে কন্ডিশনসগুলো আছে সেগুলো দেখা যাবে। এটার ভিতরে উল্লেখ আছে যে টেন্ডার সিকিউরিটি কতদিনের জন্য রাখতে হবে সেই অব্লিগেশন দেওয়া আছে। তারপর টেন্ডার সিকিউরিটির যে ভ্যালিডিটি আছে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে। আইটিটির যে ক্লজগুলো আছে ইনএলিজিবল কি না সেটা ডিক্লারেশন জাতীয় যে শর্তাবলী আছে সেগুলো সব কিছু যদি এগ্রি করা হয় টেন্ডারার কর্তৃক তাহলে এই টেন্ডারটা সাবমিট করতে পারবে, অন্যথায় এগ্রি না করলে নন রেসপন্সিভ হবে। টেন্ডার ডকুমেন্টে ফেরত যাই এবং এই ফর্মটা ফিল আপ করার উপায় হলো ফর্ম ড্যাশবোর্ডের উপর ক্লিক করব এবং ফিল আপ দ্য টেবিল ফিল আপের মধ্যে এইখানে যদি কোনো কন্ডিশনস চেঞ্জ করার দরকার হয় তাহলে এখান থেকে চেঞ্জ করা যাবে। এখান থেকে এডিট করা দূর হোক, আপনি চাইলে এখানে কোনো কিছু এডিট করার দরকার নেই, অ্যাজ পার স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট হিসাবে যেটা ছিল সেভাবেই আছে। তো আমরা এখানে সেভ দিব। সেভ দিলে এই ফর্মের কাজ শেষ হবে এবং আমরা পিছনে ফেরত যাই। এর পরের ফর্ম টেন্ডারার ইনফরমেশন ফর্ম। ভিউ ফর্মের উপর ক্লিক করে এই ফর্মের যে কলামগুলো আছে সেগুলো রো বা কলামগুলো আছে তার হেডিংগুলো দেখে নিই। এখানে এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়াতে যেসব শর্তাবলী আমরা আরোপ করেছিলাম তার রেসপন্সে বিডাররা তাদের ইনফরমেশনগুলো ফিল আপ করতে পারবে। এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে যেগুলো আমরা উল্লেখ করেছিলাম সেইগুলো ওয়ার্কিং ক্যাপিটাল আছে কিনা সেই তথ্যগুলো এখানে দিবে। অবশ্যই এটার বিপরীতে এভিডেন্স ডকুমেন্টগুলো জমা দিতে হবে বা আপলোড করতে হবে সিস্টেমে। তারপরও এখানে রিটেন ফরম্যাটে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ড্যাশবোর্ড থেকে যদি আমরা দেখি এখানে লিটিগেশন হিস্ট্রি, একইভাবে ফিল আপ দ্য ফর্ম এবং এই ফর্মটাকে আমরা সেভ করে দেব। ইয়েস, এবং কোয়ালিফিকেশন ইনফরমেশন এটাকে আমরা সেভ করে দেব। এটা চাইলে আমরা কোনো রো বাড়াতে পারি যে এই ধরনের অন্য কোনো তথ্য টেন্ডাররা ফিল আপ করে দেবে, এরকম যদি কোনো কলাম বা অ্যাড করতে চাই এখান থেকে অ্যাড রো ইন দিয়ে এখানে সেই রিকোয়ার্ড ইনফরমেশনগুলো দেওয়ার পর সেই আকার ফর্মটা তৈরি হবে। আবার ডিলিট করতে চাইলে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। দেওয়ার পর আমরা ফর্মের স্ট্রাকচারটা দাঁড় হয়ে গেল
এবার আমরা সেভ করে দেব। ডকুমেন্টে ফেরত গেলাম। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মগুলোর মধ্যে একটি টেকনিক্যাল শিডিউলের ফর্ম ড্যাশবোর্ডে যাই। এখানে আমার টেন্ডারের জন্য আমি টেকনিক্যাল শিডিউল ফিল আপ করার জন্য ফিল আপ টেবিলসের উপর ক্লিক করি। প্রথমেই দেখা যাবে যে এখানে আপলোড সিএসভি ফাইল। আপনার যদি অনেকগুলো আইটেম হয় তাহলে সিএসভি ফাইল, এক্সেলের একটা কমা সেপারেটেড ফাইল, এই ফাইলটার আকারে যখন আপনি ডকুমেন্ট টেকনিক্যাল স্পেসিফিকেশনের এই টেবিলটা ফিল আপ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল এন্ট্রি করতে হবে না, একটা ফাইল আপলোড করলেই আপনার 100, 200, 500 আইটেম যদি থাকে সেগুলো আপলোড হয়ে যাবে। এটা নিয়ে বিস্তারিত আরেকটি টিউটোরিয়াল আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন আমার একটি আইটেম, এই জন্য আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। প্রথম যে কলামটা আছে আইটেম নাম্বারটা স্পেসিফাই করতে হবে। আমার আইটেম নাম্বার মনে করলাম 01, স্পেসিফাই গুডসের নেম 650 kVA জেনারেটর। টেকনিক্যাল স্পেসিফিকেশন এখানে দিতে হবে। টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি করার সময় মনে রাখতে হবে পিপিআর এর বিধি 29 অনুযায়ী তৈরি করতে হবে। সেই টেকনিক্যাল স্পেসিফিকেশন আমার ওয়ার্ড ফাইলে করা আছে, আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবং টেস্ট অ্যান্ড ইন্সপেকশনের জায়গা কোথায় হবে, আমি মনে করলাম আমার যে স্টোর আছে যেখানে মালামাল রিসিভ হবে। এরপরে বাকি অংশগুলো টেন্ডারার ফিল আপ করবে। কান্ট্রি অফ অরিজিন দেওয়া, তারপর মেক, মডেল অ্যান্ড ব্র্যান্ড নেম যদি অ্যাপ্লিকেবল হয় এগুলো, তারপর ডিটেল টেকনিক্যাল স্পেসিফিকেশন, বাকি যেদের অফারটা এগুলো তারা ফিল আপ করবে। আমি এখানে যদি কোনো আলাদা আরও আইটেম থাকতো তাহলে আমি অ্যাড্রো করতাম। অ্যাড্রো করলে এখানে আরও আইটেমের নাম্বার এবং আইটেমের শিরোনাম, স্পেসিফিকেশন, আমার রিকোয়ার্ড স্পেসিফিকেশন এবং ইন্সপেকশনের জায়গা কোথায় হবে এগুলো আমি বলে দিতে পারতাম। আমার যেহেতু আইটেম নাই সেহেতু ডিলিটের মাধ্যমে ডিলিট করে দিলাম। এবার আমি সেভ করলাম। আপনি কি এডিট করতে চান? ওকে। আমি চাইলে এখান থেকে ভিউ করতে পারবো, ভিউ টেবিল ম্যাট্রিক্স, এখান থেকে ভিউ করে দেখে নিতে পারবো যে আমার সব তথ্যগুলো ঠিক আছে কিনা, স্পেসিফিকেশন যেভাবে চেয়েছিলাম। ড্যাশবোর্ডে ফেরত গেলাম। আমার টেকনিক্যাল শিডিউল তৈরি করা শেষ। টেন্ডার ডকুমেন্টে ফেরত যাই। তারপরে দুইটা প্রাইস শিডিউল আছে, প্রাইস শিডিউল অফ গুডস এবং প্রাইস শিডিউল অফ রিলেটেড সার্ভিস। প্রাইস শিডিউল অফ গুডসের ড্যাশবোর্ডে গেলাম, ফর্ম ড্যাশবোর্ড, ফিল আপ দ্য টেবিলে যাওয়ার পর একইভাবে আইটেমগুলো আপনি অ্যাড রো, ডিলিট রোর মাধ্যমে যোগ এবং বিয়োগ করতে পারবেন। এখানে আপনি সিএসভি ফাইলের মাধ্যমে আপলোড করতে পারবেন। যেহেতু আমার একটাই আইটেম, তো আমি লিখে দিচ্ছি ডেসক্রিপশন। মেজারমেন্ট ইউনিট নং, আপনার ক্ষেত্রে যদি লট হয় লট লিখতে পারেন, সেট লিখতে পারেন। কোয়ান্টিটি 01 লেখা যাবে না, শুধু 1 লিখতে হবে, 0 দেওয়া যাবে না আগে। পয়েন্ট অফ ডেলিভারি মোংলা, কতদিনের ভিতরে সাপ্লাই দিতে হবে, আমি মনে করলাম 90 দিনের মধ্যে সাপ্লাই দিতে হবে। বাকি তথ্যগুলো টেন্ডারার ফিল আপ করবে। এখানে কান্ট্রি অফ অরিজিন দিবে, তারা ইনফরমেশনটা ফিল আপ করবে, সাথে সাথে ইউনিট প্রাইস দিবে। ইউনিট প্রাইস দিলে ইউনিট প্রাইসের বাংলা কথাটা লেখা উঠবে, এটা সিস্টেম থেকে হবে। টোটাল প্রাইস ইউনিট এবং হলে ইউনিট প্রাইস গুণ করে টোটাল প্রাইস আসবে। টোটাল প্রাইসের বাংলা কথা বা কথায় লেখা এটা অটোমেটিক জেনারেট করবে সিস্টেম থেকে। আমার তৈরি করা শেষ, তো আমি সেভ দিলাম। এইখানটাতে আপনার টোটাল ডিটেলস স্পেসিফিকেশন লেখার দরকার নেই, শুধুমাত্র মূল শিরোনামটা লিখলেই চলবে। এটা সেভ দিলাম। সেভ দিলে আপনি কি এডিট করতে চান? ওকে। এরপরে আমরা ডকুমেন্টে ফেরত গেলাম। যাওয়ার পর এখন রিলেটেড সার্ভিসের প্রাইস শিডিউলে প্রবেশ করলাম। রিলেটেড সার্ভিস হইতে পারে যে এই জেনারেটরটা একটা নির্দিষ্ট স্থান ইনস্টলেশনের কাজ। তো এইটা আমি রিলেটেড সার্ভিস দিলাম
ডেসক্রিপশন, ইনস্টলেশন অফ জেনারেটর, মেজারমেন্ট ইউনিট পার নং, কোয়ান্টিটি একটা, পয়েন্ট অফ ডেলিভারি বা পয়েন্ট অফ কমপ্লিশন মংলাতে হবে। কত দিনের ভিতর কমপ্লিট করতে হবে? 90 দিনের ভিতর। বাকি তথ্যগুলো একইভাবে প্রাইস শিডিউলের বাকি তথ্যগুলো এখানে টেন্ডাররা ফিল আপ করবে। ওকে করলাম। টেন্ডার ডকুমেন্টে ফেরত যাই। তারপরের কাজটি হলো গ্র্যান্ড সামারি তৈরি করা। ক্রিয়েটের উপর ক্লিক করলাম। ক্রিয়েটের উপর ক্লিক করার পর আপনার যে প্রাইসটা টোটাল যে এভালুয়েট করা হবে যে প্রাইজের উপরে, সেটা কি শুধুমাত্র গুডসের প্রাইস হবে নাকি গুডস এবং রিলেটেড সার্ভিস কম্বাইন্ড প্রাইস হবে? যদি শুধুমাত্র গুডসের প্রাইজের উপরে আপনি টেন্ডার আর কি এভালুয়েশন করেন, তাহলে রিলেটেড সার্ভিসটাকে আনমার্ক করে দেবেন। আর যদি দুইটা প্রাইজের উপরেই গুডস এবং রিলেটেড সার্ভিস দুইটা প্রাইজের সামেশনের উপরে যদি লোয়েস্ট রেসপন্সিভ টেন্ডার নির্ধারণ করা হয়, তাহলে দুইটাকে মার্ক করে দেবেন। আমার যেহেতু কাজটা রিলেটেড সার্ভিস বা ইনস্টলেশন কাজটা ইম্পর্টেন্ট, তার জন্য আমি দুইটাকেই মার্ক করে দিলাম। সেভ দিলাম। সেভ দেওয়ার পর কনফার্ম করা হয়েছে। আপনার যদি কোনো ড্রয়িং থাকে, ড্রয়িংটা আপলোড করতে পারেন। এই রিলেটেড যদি কোনো ড্রয়িং থাকে, আপনি তথ্য থেকে এটা আপলোড করে সিস্টেমে ডেসক্রিপশন দিবেন, ড্রয়িং আপলোড হয়ে যাবে। তো আপলোডকৃত তথ্য যদি আপনি ডিলিট করতে চান, এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো এভাবে আপনার ড্রয়িং থাকলে বা আরও যদি ডিটেলস টেকনিক্যাল স্পেসিফিকেশন থাকে যেটা আপনি ওইখানে 5000 ওয়ার্ডের ভিতর লিখতে পারতেছেন না, সেটা এখানে আপনি অ্যাটাচ করে দিতে পারেন। আমাদের শিডিউলের 6টি সেকশনের কাজ শেষ হয়েছে। এখন আমরা টেন্ডারটা পাবলিশ করব। টেন্ডার পাবলিশ করার জন্য নোটিশে যাব। প্রথমে আমি কিছু তথ্য বলেছিলাম যে টেন্ডার যখন পাবলিশ করব তখন কিছু তথ্য আমি বলবো। এর ভিতরে একটা হলো কমিটি মেম্বার এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন। আমি শিডিউল তৈরি করার সময় বলেছি যে অফারটা যখন টেন্ডাররা সাবমিট করে তখন এটা এনক্রিপ্টেড ফর্মে আসে, ফর্মে টেন্ডার বক্সে, ই টেন্ডার বক্সে জমা হয়। এই শিডিউলের অফারটা কেউ দেখতে পারবে না। এইটা ডিক্রিপ্ট করে নর্মাল ভাষায় নিয়ে আসার জন্য টিওসি বা টেন্ডার ওপেনিং কমিটির মেম্বারদেরকে ক্ষমতা দেওয়া হয়। এখন এখানে যদি আমি ক্রিয়েটের উপর ক্লিক করি, কমিটির যে 2জন মেম্বার আছেন তাদেরকে একজন অথবা 2জনকেই এই এনক্রিপশন ডিক্রিপশনের ক্ষমতা অর্পণ করতে পারি, যাতে করে টেন্ডার ওপেনিং করার পর, এই 2জন কমিটি দ্বারা ওপেনিং করার পর যাদেরকে এই পাওয়ার দেওয়া হবে তারা এই অফারটা এনক্রিপ্টেড ফর্ম থেকে ডিক্রিপ্ট ফর্মে নিয়ে আসতে পারবেন। নিয়ে আসার পর এই অফারটা দেখা যাবে। তো আমি 2জনকে এই পাওয়ারটা দিলাম, দেওয়ার পর সাবমিট করলাম। সাবমিট করার পর এরপরে আমাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো অফিসিয়াল কস্ট এস্টিমেট। এটা খুবই জরুরি জিনিস। অফিসিয়াল কস্ট এস্টিমেট, যেটা 3 সদস্য বিশিষ্ট কমিটি দ্বারা পিপিআর এর 2008 বিধি 15 উপবিধি 5 ক অনুযায়ী 3 সদস্য বিশিষ্ট কমিটি দ্বারা একটা অফিসিয়াল কস্ট এস্টিমেট করা হয়। অনেক ক্ষেত্রে আমরা মনে করি এপিপিতে, ইজিপির এপিপিতে যে কস্ট দেওয়া আছে এটাই মনে হয় এস্টিমেট। এটা আসলে অফিসিয়াল কস্ট এস্টিমেট নয়। কমিটি দ্বারা যে এস্টিমেট করা হয় এটাই অফিসিয়াল কস্ট এস্টিমেট। সেই অফিসিয়াল কস্ট এস্টিমেটের পরিমাণ এখানে আমি বসাইলাম এবং সাবমিট করলাম। কনফার্ম করতে বলছে যে অফিসিয়াল কস্ট এস্টিমেট ঠিক আছে কিনা, কারণ এইটার উপর বেস করে বাকি ইভ্যালুয়েশনের সময় অটোমেটিক অনেক রেজাল্ট জেনারেট হয়। তো এখানে ভেরিফাই করে নিতে বলে, আমি ভেরিফাই করলাম। ওকে, অফিসিয়াল কস্ট এস্টিমেট পুটের পর এখন আমাদের ওয়ার্কফ্লোর মাধ্যমে এটাকে অনুমোদন গ্রহণ করতে হবে। ক্রিয়েট ওয়ার্কফ্লোর উপর ক্লিক করে রিভিউয়ারের সংখ্যা আমি নির্বাচন করলাম। ফাইল এসকেলেশন ডেস দিলাম 3, সাবমিট করলাম এবং রিভিউয়ার এবং অ্যাপ্রুভারকে সেট করে আগের মতো করে সাবমিট দিলাম।
সাবমিট দেওয়ার পর এই ফাইলটি ওয়ার্কফ্লোর মাধ্যমে এই টেন্ডার ডকুমেন্টটি অ্যাপ্রুভ করাতে হবে। অ্যাপ্রুভ করানোর জন্য প্রসেস ফাইল টু ওয়ার্কফ্লোর উপর ক্লিক করলাম এবং এখান থেকে চাইলে টেন্ডার নোটিশটাও দেখা যাবে এবং টেন্ডার ডকুমেন্টও দেখা যাবে। টেন্ডার ডকুমেন্টটাও দেখা যাবে, এখানে যে যে সেকশনগুলো আছে সবগুলো সেকশন দেখা যাবে, ভিউ করা যাবে। টোটাল সব সেকশনগুলো এখান থেকে দেখা যাবে। তো এখানে একটা কমেন্ট লিখতে হবে, প্লিজ অ্যাপ্রুভ লিখে অ্যাকশনে ফরওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং সাবমিট দিতে হবে। ফাইলটা এখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হাতে আছে, সাবমিট দিয়ে দিলাম। তো আবার চেক করতে বলতেছে অফিসিয়াল কস্ট এস্টিমেট অ্যাকুরেট আছে কিনা, এটা বারবার শিওর করতে বলতেছে। আমি বললাম ওকে, সাবমিট হয়ে গেল। এখন রিভিউয়ারের অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পর পেন্ডিং টাস্কে ওই ফাইলটা খুঁজে পাবো, টেন্ডার নোটিশ অ্যান্ড ডকুমেন্ট অ্যাপ্রুভালের জন্য আসছে। প্রসেসের উপর ক্লিক করব, করার পর একইভাবে রিভিউয়ারও সেই টেন্ডার নোটিশ এবং ডকুমেন্ট দেখতে পাবে। ভিউতে ক্লিক করলে রিভিউয়ার শুধু এগুলো ভিউ করতে পারবে, এগুলো কোনো এডিট করতে পারবেন না। সবগুলো সেকশন এখন ভিউ আকারে চলে আসছে তার জন্য। তো রিভিউয়ার যদি মনে করে যে শিডিউলটা ঠিক আছে তাহলে সে ফরওয়ার্ড করবে, আর যদি মনে করে যে শিডিউলটা ঠিক নেই তাহলে পির কাছে এটা ব্যাক করে দেবে। তো এখানে সে লিখতে পারে রিকমেন্ডেড ফর অ্যাপ্রুভাল লিখে অ্যাকশনে ফরওয়ার্ড সিলেক্ট করবে। ফাইলটা এখন রিভিউয়ারের কাছে আছে, সাবমিট করলে অ্যাপ্রুভারের কাছে চলে যাবে। তো ফাইল প্রসেস সাকসেসফুলি হয়েছে। রিভিউয়ারের অ্যাকাউন্ট থেকে লগ আউট করব। আমরা এখন অ্যাপ্রুভারের অ্যাকাউন্টে লগ ইন করেছি। পেন্ডিং টাস্ক থেকে একইভাবে তার কাছে আসা ফাইলটা প্রসেস করব। সেও চাইলে এখান থেকে দেখে নিতে পারে অফিসিয়াল কস্ট এস্টিমেট, টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট, নোটিশ সব কিছু দেখতে পারে। সব কিছু দেখার পর যদি মনে হয় যে ঠিক আছে তাহলে সে অ্যাপ্রুভ বা ওকে লিখে অ্যাকশনে অ্যাপ্রুভ সিলেক্ট করে সাবমিট দেবে। সাবমিট দেওয়ার আগে অফিসিয়াল কস্ট এস্টিমেট আবার চেক করতে বলা হয়েছে, যদি কারেক্ট থাকে তাহলে ওকে ক্লিক করবে। ওকে ক্লিক করার পর একটু সময় এই ব্রাউজারটা বন্ধ করা যাবে না, একটু সময় এভাবে রাখতে হবে। টেন্ডারটা এখন পাবলিশ হচ্ছে, এটা অটোমেটিক আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এই উইন্ডোটাকে ক্লোজ করা যাবে না, সেটার নোটিফিকেশন আসছে। কিছুক্ষণের ভিতরে আমাদের টেন্ডারটা লাইভ হয়ে যাবে। যে নির্ধারিত সময় দেওয়া আছে নোটিশের, তখন এই টেন্ডারটা অটোমেটিক লাইভ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি যে টেন্ডারের প্রসেস সাকসেসফুলি পাবলিশড হয়েছে, এটা টেন্ডারটা পাবলিশড হয়েছে সাকসেসফুলি। সাথে সাথে একটা নতুন সাব ট্যাব খুঁজে পাওয়া যাবে এখানে, প্রি টেন্ডার মিটিং এবং হলো করিজেন্ডাম বা অ্যামেন্ডমেন্টের কিছু সুযোগ এখানে পাওয়া যাবে। এই দুইটা নতুন ট্যাব পাওয়া যাচ্ছে, এর অর্থ যে টেন্ডারটা পাবলিশ হয়েছে। আমি যদি পির অ্যাকাউন্ট থেকে লগ ইন করি, পির অ্যাকাউন্ট থেকে লগ ইন করলে আরও অনেকগুলো ট্যাব পাওয়া যাবে। প্রথমে নোটিশ, ডকুমেন্ট, ওপেনিং এবং ইভ্যালুয়েশন থাকলেও এখন টেন্ডারটা যেহেতু পাবলিশ হয়েছে এখন অনেকগুলো নতুন ট্যাব পাওয়া গেছে, যেমন প্রি টেন্ডার মিটিং, করিজেন্ডামের ট্যাব, পেমেন্টের ট্যাব, নোয়া, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, সিএমএসের বা কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেমের ট্যাব পাওয়া গেছে। তো এর সাথে সাথে আমাদের গুডসের শিডিউল বানানোর প্রশিক্ষণ এখানে শেষ হচ্ছে।
আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।